আমাকে সমানে পিটিয়ে যাচ্ছে আমার চাচি। বন্ধ দরজার ওপাশে দাঁড়িয়ে আমার চাচা ও চাচতো বোন তার মাকে চেঁচিয়ে উৎসাহ দিচ্ছে, পিটিয়ে ওর তেড়ামি ছুটিয়ে দাও। আমার অপরাধ হলো চাচার একমাত্র আদরের মেয়ে রেশমা, চাচতো বোন কোনো দিনও মা হতে পারবে না বলে তার স্বামীর সাথে আমাকে বিয়ে দিতে চায়, এবং একটি বাচ্চা হলে আমাকে ডিভোর্স দিয়ে দিবে, অথবা আমি ডিভোর্সের পর তার স্বামীর রক্ষিতা ও চাচতো বোনের বাড়ির আজীবন চাকরানী হিসাবে থাকতে পারি আমার ইচ্ছা হলে। প্রথমে বিনা বিয়েতে চেয়েছিল বাচ্চা হওয়াতে, আমি মানা করাই এখন বিয়ের কথা বলছে। আমি কোনোভাবেই তাদের এই অন্যায় আবদারে রাজি না হওয়ায় আমার উপরে অমানবিক অত্যাচার করছে তারা। এরকম মার যে আজ প্রথম খাচ্ছি তা কিন্তু নয়। আমার 8 বছর বয়সে বাবা মা যখন মারা যায় অ্যাক্সিডেন্টে, তখন থেকেই তারা বাবার রেখে যাওয়া আমার সকল সম্পত্তি নিজের নামে করে নিয়ে আমাকে চাকরানি করে রেখেছে। যে সময় আমার বাবা মায়ের সাথে ঘুরে বেড়ানোর কথা, বাবার কাছে হাজারো বায়না করার কথা, সারাদিন খেলাধুলায় মত্ত থাকার কথা, তখন আমাকে করতে হতো রান্না বাদে ঘরের সব কাজ। আস্তে আস্তে যখন একটু বড় হয়ে 12 বছর হলো, তখন থেকে রান্নার ঘরের দায়িত্বটাও আমার ঘাড়ে চাপিয়ে দিল। এত কাজ করেও কখনো ঠিকমতো খাবার পোশাক আশাক পেতাম না। ঘরে অতিথি আসলে কিছু পোশাক চাচির আলমারি থেকে বের করে দিত, যেন মেহমানরা বুঝতে পারে কত সুখে আছি আমি। যাকগে, অনেক কথাই বললাম, আমার নামটাই তো বলিনি এখনো। সমাজে ভালো মানুষের মুখোশ পরে বসে থাকার জন্য আমার পড়াশোনাটা বন্ধ করেননি তারা। আমি প্রিয়ন্তী, অনার্স প্রথম বর্ষের ছাত্রী। আপাতত আমার পরিচয় এতটুকুই। আমাকে মারছে অমানুষের মতো ইনি হলেন আমার আপন চাচি। বলতেও লজ্জা লাগে। হঠাৎই চাচি আমার মুখে লাথি দেওয়ায় হুঁশ এলো আমার। চুলের মুঠি ধরে চাচি তার দিকে ফিরিয়ে বলল, বল মুখপুরি, তুই আমার মেয়েকে বাচ্চা দিতে রাজি? বল, না হলে আজ তোকে মেরেই ফেলবো। কক্ষনো না, আমার জীবন এভাবে নষ্ট করতে আমি দিব না। আমি মরে গেলেও রাজি হব না এই প্রস্তাবে। চাচি ক্ষেপে আরো জোরে মারতে লাগলো। এক পর্যায়ে আমি আর সইতে না পেরে জ্ঞান হারাই। সাড়া না পেয়ে চাচি তাড়াতাড়ি করে নাকের কাছে হাত দিয়ে দেখলো মরে গেছি কিনা। বেঁচে আছি তাই সে নিশ্চিন্তে বের হয়ে গেল ঘর থেকে। রেশমা মাকে দেখে বলে উঠল, কি মা, রাজি হলো? চাচি মুখ কালো করে বলেন, না রে মা। রেশমা রাগে গজগজ করতে করতে চলে গেলেন, আর যাওয়ার সময় বলে গেলেন, আজ ওর খাওয়া দাওয়া সব বন্ধ। রাগে গা রি রি করছে রেশমার। ঘরের সব জিনিসপত্র এলোমেলো করতে চাইল। খানিক বাদে রেশমার ফোনটা বেজে উঠল। তার অতি চরিত্রবান স্বামী সাহিল ফোন করেছে। সাহিল বলে উঠল, কি জান, মালটা কি রাজি হয়েছে? না গো, এত দেমাগ হারামজাদি, বলে কিনা মরে গেলেও রাজি হবে না। আরে, মরে গেলে আমি মজা নিব কিভাবে বলো? তাছাড়া ভুলে গেলে, বাচ্চা না হলে মম ড্যাড কানাডা থেকে এসে আমাদের আগামী বছরের মধ্যে ডিভোর্স করিয়ে দিবে। ডিভোর্সের কথা শুনে রেশমার কলিজায় মোচড় দিয়ে উঠল অজানা ভয়ে। ডিভোর্সের ট্যাগ নিয়ে আর সাহিলের সম্পত্তি ছাড়া বাঁচবে কি করে? বড্ড বেশি লোভী যে রেশমা। ডিভোর্সের ট্যাগটা বড় কথা না, সম্পত্তি হলো বড় কথা। শোনো, ঘি যখন সোজা আঙ্গুলে উঠল না, তাহলে আঙ্গুলটা বাঁকা করেই চলো। রেশমা বলে উঠল, কিভাবে? আমি যেটা বলছি সেটা চুপচাপ করো, মন দিয়ে শোনো আগে। রেশমা খুবই মনোযোগ দিয়ে শুনছে কথাগুলো। জ্ঞান ফিরেছে আমার। মাগরিবের আজান দিচ্ছে এখন। এ- এক ফোঁটা আহ, নড়ার শক্তি নেই শরীরে, ওভাবেই পড়ে রইলাম আবদ্ধ। জলগুলো যেন চোখের কোণ বেয়ে পড়ছে। খট করে দরজাটা খুলে আমার চাচতো বোন আর চাচি রেশমা এলো। অনেক আদুরে কণ্ঠে আমাকে ডেকে দুজন মিলে খাটে বসালো।
চাচি মাথায় হাত দিয়ে বলল, যা গোসল করে আয়। আর একটা নতুন জামা এগিয়ে দিল আমার দিকে। আমি মনে মনে ধরে নিলাম হয়তো কোনো মেহমান এসেছে, তাই এখন এই রকম করছে। কথা না বাড়িয়ে গোসল করতে গেলাম। শরীরের কাটা জায়গাগুলো জ্বালা করতে লাগলো। দাঁতে দাঁত চেপে গোসল সেরে বের হয়ে আর এক দফা শক্ট খেলাম। আমার চাচাতো বোন রেশমা খাবার নিয়ে বসে আছে। তাড়াতাড়ি করে খাবার খেয়ে ঔষধগুলো খেলাম। খেয়ে নে বোন তো আমার। আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না, না বলেই বসলাম। বাসায় কি কেউ আসছে আপু? রেশমা কেমন থতমত খেয়ে বলল, না না, কে আসবে, তাড়াতাড়ি খেয়ে নে। আমি গেলাম। রেশমা একরকম দৌড়ে পালালো। কিরে, বুঝে যায়নি তো আবার? শেয়ানা মেয়ে, বুঝবে না? আ- আমি কোনো রকমে কথা কাটিয়ে এসেছি। চাচি বলে উঠল, দুধটা নিয়ে যা, এটা খেলেই কাজ হয়ে যাবে। ব্যাস। চাচি শয়তানি হাসি দিয়ে চলে গেল। রেশমা দুধের গ্লাসটা নিয়ে এলো আমাকে খাওয়াতে। আমি বরাবরই দুধ খেতে পছন্দ করি না। দুধের গন্ধ নাকে আসতেই বমি আসে। তবে আজ খাওয়া প্রয়োজন। রেশমা আপুকে একটু পর খাবে খাবো বলে বিদেয় করলাম। তিনি থালা বাটি রেখে আসার জন্য উঠে দাঁড়িয়ে বলেন, আমি এগুলো তাহলে রেখে আসি, যেন দেখি গ্লাসটা ফাঁকা হয়ে গেছে। রেশমা আপু ফিরে এসে ফাঁকা গ্লাসটা নিয়ে গেল। বিছানায় পিঠ ছোঁয়াতেই চোখ দুটো লেগে এলো। এত মার খাওয়ার পর আর পারছিলাম না চোখ মেলে থাকতে। পাড়ি জমালাম ঘুমের দেশে। মাঝরাতে প্রিয়ন্তী ঘরে ঢুকলো। সাহিল বেঘোরে ঘুমাচ্ছে। মেয়েটা হয়তো ধারণাও নেই যে কি হতে যাচ্ছে ওর সাথে। তবে কি শেষ রক্ষা হলো না প্রিয়ন্তীর? নিজের ওপর কিছু ঝাঁপিয়ে পড়ায় ঘুমটা পাতলা হলো প্রিয়ন্তীর। তীব্র ব্যথা হওয়ার কারণে সম্পূর্ণ ঘুমটা ভেঙে গেল। অন্ধকারে কিছুই দেখা যাচ্ছে না, তবে এটা বোঝা যাচ্ছে আমার উপর থাকা প্রাণীটি খুবই জঘন্য কিছু করতে যাচ্ছে। আল্লাহর নাম নিয়ে শরীরের অবশিষ্ট সকল শক্তি দিয়ে তার পুরুষঙ্গ বরাবর হাঁটু দিয়ে গুঁতা দেই। লোকটি ব্যথায় আমার উপর থেকে উঠতে নিলে মুখের মধ্যে ঘুষি দেই। এবার সে চেঁচিয়ে ওঠে আর দূরে চলে যায়। আমার মধ্যে হঠাৎ অনেক শক্তি চলে এলো। আমি নেমে লাইটটা জ্বালিয়ে দেখি সাহিল জানোয়ারটা। মনে মনে আমিও ভেবেছিলাম ওই হবে। নিজের সেফটির জন্য সবসময় একটা ছুরি কাছে রাখি আমার রুমে। সাহিল ব্যথায় কাতর। সেই সুযোগে আমি ছুরিটা হাতে নিয়ে দরজাটা খুললাম। তারপর সাহিলের দিকে ছুরিটা বাড়িয়ে বললাম, বের হ রুম থেকে, অসভ্য লম্পট লোক। সাহিল খোঁড়াতে খোঁড়াতে বেরিয়ে গেল আর যাবার সময় বলল, এর পরিণাম ভালো হবে না। প্রিয়ন্তী সাহিলের পশ্চাৎদেশে লাথি দিয়ে বের করে দিল রুম থেকে আর বলল, এরপর আমার আশেপাশে তোকে দেখলে যার জ্বালায় আমার শরীরের নেশায় মরছিস, সেটা নিয়ে আর ফিরতে পারবি না। তারপর হিজড়া হয়ে ঘুরবি। প্রিয়ন্তীর গলা ফাটানো চিৎকার শুনে চাচি, চাচতো বোন সবাই এলো। রেশমা দৌড়ে এসে সাহিলকে উঠালো। আপনার স্বামী ঠিক করুন, না হলে ওকে আমি নিজ হাতে হিজড়া বানিয়ে দিব। কথাটা বলেই ওদের কিছু বলার সুযোগ না দিয়েই ওদের মুখের উপরে দরজাটা বন্ধ করে দিল ঠাস করে প্রিয়ন্তী। দরজার কাছেই বসে বড় বড় শ্বাস নিতে লাগলো প্রিয়ন্তী। কি হতে যাচ্ছিল ভেবেই গা হাত পা ঠান্ডা হয়ে আসছে। আল্লাহ বাঁচিয়েছে আমাকে। ভাগ্যিস দুধটা ফেলে দিয়েছিলাম উদ্ভট গন্ধ লাগায়। ওইদিকে চাচার রুমে সবাই মিলে গোল মিটিংয়ে বসেছে। সবার মন চাচ্ছে মেরে ফেলতে প্রিয়ন্তীকে। চাচা বলে উঠল, মাছ থেকে এখনই এত রাগলে চলবে না, সবাই আসুক। আর আর তো 6 মাস ধৈর্য ধরো তোমরা। পরের দিন প্রিয়ন্তী বিছানায় শুয়ে ভেবেছিল আজ ভার্সিটি যাবে না, কিন্তু কিছু একটা মনে পড়তেই সে উঠে তাড়াহুড়ো করে রেডি হয়ে বেরিয়ে পড়ল। ভার্সিটির গেটে দাঁড়িয়ে প্রিয়ন্তী ভাবছে
এক এখানেও তো শান্তি নেই। তারপর মাথা নিচু করে ভেতরে ঢুকলো। সাথে সাথে একটা ডাক পড়ল, এই যে সোনামণি, এদিকে এসো। ভিপির দল দাঁড়িয়ে আছে, সবচেয়ে উচ্ছৃঙ্খল শয়তানের দলও বলা যায়। ভিপির দল দাঁড়িয়ে আছে, সবচেয়ে উচ্ছৃঙ্খল শয়তানের দলও বলা যায়। ভিপির পাশে দাঁড়িয়ে থাকা নিনিতা আপু বলল, এভাবে ঢেকে এসেছো কেন? রূপ কি একদিনেই বেড়ে গেল নাকি? সবার চোখ ঝলসে যাবে তোমার রূপের ঝলকে। আমি মাথা নিচু করে রইলাম। কিভাবে বলি? মারের দাগ লুকাতে ফুল হাতা জামা আর মাস্ক পরে এসেছি। আলিফ আহসান, আমাদের ভার্সিটির ভিপি, বলে উঠল, তাড়াতাড়ি গিয়ে কাজ সারো। প্রিয়ন্তী নিচু গলায় বলল, আজ না করলে হয় না, আমি একটু অসুস্থ। নিনিতা বলে উঠল, একটু তো অসুস্থ, পুরোটা তো আর না। ড্যাং ড্যাং করে ভার্সিটিতে এসেছো, কাজও করতে পারবে। যাও যাও। সবাই হেসে দিল। কথা বাড়িয়ে লাভ নেই, তাই চলে এলাম। এটা হলো আমার শাস্তি। অতিরিক্ত ভালো পড়াশোনা করার জন্য নিনিতা আপুই এর ভাই টপ করতে পারেনি, কারণ আমি টপার হয়েছি। ভিপি গ্যাংয়ের একটা আড্ডার রুম আছে, সেটা প্রতিদিনই পরিষ্কার করা হয় আমার দায়িত্ব। আর ক্লাস শুরু হবার 1 ঘন্টা আগে এসে গত 15 দিন ধরে এটাই করছি। প্রিয়ন্তী যাওয়ার পর আলিফ বলল, আজ ওকে প্যারা না দিলেই হতো, বললো তো অসুস্থ। নিনিতা বলল, আরে এসব নাটক, চল দেখবি কিভাবে ফটাফট কাজ করে। রাইহান বলে উঠল, হ্যাঁ চল, তোর দরদ উথলে পড়ছে যখন। সবাই মিলে গেল রুমের দিকে। প্রিয়ন্তী আড়ালে ওর কাজ দেখছিল, আস্তে করে কাজ করছে। ফাইজা বলে উঠল, মেয়েটা আসলেই অসুস্থ, দেখ আজ কেমন অন্যরকম লাগছে। নিনিতা বলে উঠল, হুম, দাঁড়া, ওকে আজ ছুটি দেই। নিনিতা কথাটা শেষ করতেই ঘুরে পড়ে যেতে নিল প্রিয়ন্তী। আলিফ গিয়ে ধরে ফেলে। আলিফ অনেকটা শক্ত হয়ে ধরার জন্য ব্যথার জায়গায় যন্ত্রণা হয়ে হয় খুব। অস্পষ্ট আর্তনাদ করে ওঠে প্রিয়ন্তী। আলিফ ইশারায় দরজার বাইরে দাঁড়িয়ে থাকে, সবাইকে চলে যেতে বলে। প্রিয়ন্তী তাড়াতাড়ি করে ও ঠিক হয়ে দাঁড়ালো। সরি, আসলে। কি হয়েছে তোমার? না, কিছু না, আমি যাই। চলে যেতে নিল। আলিফ হাতের কুনো এর নিচে চেপে ধরে থামালো। প্রিয়ন্তী আবারও চেঁচালো। আলিফ হাতা উঠিয়ে দেখল পুরো হাতটা নীল হয়ে ফুলে আছে। মুহূর্তে মাথার পাশে রগ ফুলে উঠল। রাগ। কি করে হলো এমন? প্রিয়ন্তী এখনো চুপ করে আছে। কথা বলছো না কেন? বোবা হয়ে গেলে? ধমকে বলে ওঠে আলিফ। তারপর মুখের মাস্কটা টেনে খুলে ফেলে। প্রিয়ন্তীর মুখ দেখে আঁতকে ওঠে আলিফ। স্পষ্ট বোঝা যাচ্ছে কেউ খুব করে মেরেছে। আলিফের ঝাপসা হয়ে পানি ভর্তি চোখ হয়ে যায়। প্রিয়ন্তী বলে ওঠে, প্লিজ কাউকে কিছু বলবেন না, আপনিও আর কিছু জিজ্ঞাসা করবেন না। ঠিক আছে, বাড়ি চলে যাও আজ। ততদিন আসবে না যতদিন না পর্যন্ত মাস্ক ছাড়া আসতে পারবে। প্রিয়ন্তী বলে উঠল, কিন্তু আমার ক্লাস? নোটগুলো পৌঁছে দেব, যত্ন নিও নিজের, সাবধানে যেও। প্রিয়ন্তী খুব ভালো লাগলো এত বছর পর কেউ তাকে এই কথাটা বলল। ছোটবেলায় বাবার সাথে স্কুলে যাওয়ার সময় আমাদের বলতো মা। আলিফ ভাইয়া নিজে আমাকে রিকশায় তুলে দিলেন, কারণ গাড়িটা পাঠিয়ে দিয়েছিলাম। নিনিতা বলে উঠল, কিরে, আমাদের চলে যেতে বললি? যেন ও ইতস্ততায় পড়ে না যায়। আমি যাই রে, আজ ভালো লাগছে না। তুই একা যাবি কেন? ওর কোনো ক্লাস নেই, সবাই যাব। চল লাঞ্চ করি আজ বাইরে। হুম, চল। আলিফ বলে উঠল, তোরা যা, আমি বাইকে তোদের ফলো করছি। নিনিতা, আমাকে নিয়ে যা তোর সাথে, ফালতু কথা বলবি না। আলিফ চলে গেল বাইকের কাছে। বুঝলাম না, ওর বাইকের ব্যাক সিটে কাউকে বসায় না কেন? রাইহান বলে ওঠে, শুধু বাইকে না, ওর গাড়ির ফ্রন্ট সিটেও কাউকে বসতে দেয় না। কে জানে কোন রাজকুমারীর জন্য
রিজার্ভ করে রেখেছে। সবাই একসাথে হেসে উঠল। প্রিয়ন্তী ঘরে ঢুকতেই চাচি এসে বলল, এই যে নবাব নন্দিনী, সকালে রান্না করনি কেন? এখন আবার ভার্সিটি থেকেও ফিরে এলে? সত্যি ভার্সিটি গিয়েছিলি তো, নাকি কারোর সাথে শুয়ে পেট বাঁধানোর ব্যবস্থা করে এলি? প্রিয়ন্তী ঘৃণা ভরা দৃষ্টিতে তাকালো। পাল্টা প্রশ্নটা ছুড়ে দিল চাচির দিকে, কেন, আপনার আদরের মেয়ে রেশমা কি ভার্সিটির কথা বলে অন্য কারোর সাথে পেট বাঁধিয়ে ঘরে ফিরেছিল? চাচি হাত উঠিয়ে ধেয়ে এলো প্রিয়ন্তীর দিকে মারার জন্য। প্রিয়ন্তী বলে উঠল, হাত ধরে বলো, আহা, মারামারি কি হলো, উত্তরটা দিন। আর মনে তো হচ্ছে সত্যি বললাম। চাচির হাতটা ঝাড়া মেরে চলে গেল রুমে। আজ যেহেতু রান্না করেনি, খাবারটাও জুটবে না, তাই গোসল করতে চলে গেলাম। আলিফরা আড্ডায় মেতে আছে। হঠাৎই কিছু একটা ভেবে টেবিল থেকে উঠে গেল। উঠলি যে? তোরা আড্ডা দে, আমি 10 মিনিটে আসছি। আলিফ একজনকে কল করে রেস্টুরেন্টে আসতে বলল। তারপর কিছু খাবার আর ভার্সিটিতে আজকে সব নোট নিয়ে তাকে প্রিয়ন্তীর বাসায় পাঠালো। প্রিয়ন্তীর চাচি ড্রয়িং রুমে বসেছিলেন। অবন্তী বাসায় ঢুকতেই চাচিকে জড়িয়ে ধরল। কি ব্যাপার সুন্দরী, আমাকে তো ভুলেই গেছো? চাচি বলে উঠল, কি যে বলিস না সোনা মাটা আমার, কেমন আছিস? খুব ভালো। প্রিয়ন্তী কোথায়? ওর রুমে আছে, গিয়ে দেখ। আর তোর আম্মুকে বলিস আমাকে কল দিতে। এখনই বলছি সুন্দরী। অবন্তী ওর মাকে কল দিয়ে বলল, চাচিকে 1 ঘন্টা খানিক ব্যস্ত রাখতে ফোনে। রুমে যেতে যেতে অবন্তী বিড়বিড় করে বলতে লাগলো, সুন্দরী বা ডাইনি বুড়ি, শয়তান মহিলা একটা, শুধুমাত্র আমার বেস্টুর জন্য এই ঢংটা করতে হয়। হাই! অবন্তী রুমে ঢুকেই চেঁচিয়ে ওঠে, সারপ্রাইজ সারপ্রাইজ! প্রিয়ন্তী ছুটে এসে জড়িয়ে ধরে প্রাণপ্রিয় বান্ধবীকে। বান্ধবী বললে ভুল হবে, অবন্তী একদম ওর বোনের মতো, নামেরও মিল আছে। অবন্তী প্রিয়ন্তীর মুখ দেখে বলে ওঠে, শয়তান মহিলাটা আবার তোকে। প্রিয়ন্তী কাঁদতে কাঁদতে সব বলতে শুরু করে। ওরা গল্প করুক, অবন্তীর পরিচয় বলি। অবন্তী প্রিয়ন্তীর বেস্ট ফ্রেন্ড, একদম ছোটবেলা থেকে দুজন একসাথে আছে। অবন্তীর মা হলো প্রিয়ন্তীর চাচির বান্ধবী হয়েছে, আর যেন প্রিয়ন্তীর একটু খেয়াল রাখতে পারে। সবটাই নাটকীয়। অবন্তী প্রিয়ন্তীর বেস্ট ফ্রেন্ড, একদম ছোটবেলা থেকে দুজন একসাথে আছে। অবন্তীর মা হলো প্রিয়ন্তীর চাচির বান্ধবী হয়েছে, যেন প্রিয়ন্তীর একটু খেয়াল রাখতে পারে। সবটাই নাটকীয়। অবন্তী আর ওর মা মনে প্রাণে ঘৃণা করে প্রিয়ন্তীর চাচার পরিবারকে। কতবার বলেছে চলে আসতে ওদের কাছে, কিন্তু প্রিয়ন্তী যায়নি, কারণ এটা ওর বাড়ি। ও কেন যাবে? অবন্তী সব শুনে থ হয়ে যায়, এতটাই জঘন্য মানুষ আছে? চাচি আর রেশমাও তো মেয়ে, একটা মেয়ে হয়ে অন্য মেয়ের ক্ষতি কি করে করতে পারে? অবশ্যই এরা পারে, এরা তো মানুষের কাতারেই পড়ে না। বাদ দে তো, ভাল লাগে না আর। অবন্তী, এই যা, যার জন্য এলাম সেটা না করেই তো বসে আছি। কথা বলতে বলতে প্রিয়ন্তীর সামনে ওর পছন্দের খাবারগুলো রাখতে শুরু করলো। ওয়াও, সবই তো আমার প্রিয় রে। লাভ ইউ জানেমান। এই নে তোর নোটস। আর হ্যাঁ, লাভ ইউ আমাকে না, তাকে বল যে এইসব পাঠিয়েছে। প্রিয়ন্তী অবাক হয়ে বলল, আমার জন্য কে পাঠাবে? আমাদের শান্ত শিষ্ট লেজ বিশিষ্ট ভিপি আলিফ আহসান ভাইয়া। প্রিয়ন্তী এক লাফে উঠে দাঁড়ালো। কি? জি, এখন তাড়াতাড়ি খেয়ে নে। প্রিয়ন্তীর পায়ের কাছে একটা ছোট্ট চিরকুট পড়ে আছে। ওটা কি রে? প্রিয়ন্তী হাতে নিয়ে পড়তে লাগলো। তুমি প্রশ্ন করতে মানা করেছো, তাই কিছু জিজ্ঞেস করিনি। তবে কেন যেন মনে হলো তুমি খাবার খাওনি সকালে, আর আজ খাবেও না। তাই তোমার কোনো উত্তর যত্ন নিও নিজের। প্রিয়ন্তী তাকিয়ে আছে চিরকুটের দিকে। অবন্তী বলে ওঠে, আয় তো, খেয়ে নে আগে।
পরে ভাবিস। প্রিয়ন্তী খেতে বসলো। অবন্তী খাইয়ে দিচ্ছে আর চাচার গোষ্ঠী উদ্ধার করছে বকে বকে। পরের দিন সকালে প্রিয়ন্তী জ্বরে ছটফট করছে। ওদিকে রেশমা আর চাচি এসে দরজা বাড়ি দিচ্ছে, যা নয় তাই বলে। প্রিয়ন্তী আর সইতে না পেরে আস্তে আস্তে উঠে দরজাটা খুলল। রেশমা কষে চড় লাগিয়ে দিল। এত সময় ঘুমিয়েছিস? কোন নাগর নিয়ে শুয়ে আছিস যে সকালে উঠতে পারিস না? যা, গিয়ে নাস্তা বানা, আমার মেয়েটা না খেয়ে আছে। জ্বরের ঘোরে প্রিয়ন্তীর হুঁশ নেই। চড় খেয়ে রাগ মাথায় চড়ে বসলো। এক বেলা না খেয়ে থাকলে তোর মেয়ে মরে যাবে না। এতই যদি খিদা লাগে তাহলে যা, গিয়ে মেয়ে আর তোর দুশ্চরিত্র জামাইকে বিষ খাইয়ে দে। সারা জীবনের মতো খিদে মিটে যাবে। শয়তান মহিলা কোথাকার! মরতে পারিস না? আমার ঘাড়ে বসে সব সম্পত্তিগুলো গিলছিস সপরিবারে। সামনে সামনে থেকে সর, তুই শয়তান! তোদের দেখলে আমার গা ঘিন ঘিন করে। এই, তুই রেশমা আর কোনো দিন আমার গায়ে হাত তুললে হাত ভেঙে তোর গলায় ঝুলিয়ে দিব। বাজারের মেয়ে কোথাকার! ঘন ঘন বাচ্চা নষ্ট করে যে জরায়ু ছিঁড়ে ফেলেছিস, কি ভেবেছিস আমি জানি না? প্রিয়ন্তীর কথায় ঘাবড়ে গেল ওরা, তাই তাড়াতাড়ি করে চলে গেল। রেশমা বলে উঠল, এটাকে আমি দেখে নেব মা, আর রাতে ওকে একজন না 10 জন দিয়ে গণধর্ষণ করাবো। জঙ্গলি পশুদের মতো ছিঁড়ে খাবে ওকে। যা, তোর ইচ্ছে তাই কর হবে মা, এখন শান্ত হ সোনা আমার। অবন্তী ঘুম থেকে উঠেই দেখতে এসেছিল প্রিয়ন্তীকে। মেইন দরজা খোলা ছিল, তাই প্রিয়ন্তীর ঘরের দিকে যাচ্ছিল। রেশমার রুম ক্রস করার সময় ওদের কথা শুনে দাঁড়িয়ে পড়ে অবন্তী। চুপি চুপি প্রিয়ন্তীর রুমে চলে যায়। বিছানায় শুয়ে বাবা মাকে এর ছবি বুকে জড়িয়ে একা একা বলছে, ওরা অনেক খারাপ বাবা, আম্মা অনেক কষ্ট দেয় আমাকে। আমাকে নিয়ে গেলে না কেন তোমাদের সাথে? অনেক মিস করি তোমাদের বাবাই মাম্মা। লাভ ইউ বাবাই, আম্মু। অবন্তী আস্তে করে প্রিয়ন্তীকে বলে, ওঠ, চল আমার সাথে। আমি কোথাও যাব না। আমি কেন যাব? এটা আমার বাবায়ের বাড়ি। গেলে তো ওরা যাবে, খারাপ লোকগুলো যাবে। অবন্তী বলে উঠল, তোর মাম্মায়ের কাছে চল তাড়াতাড়ি, না হলে তোকে রেখে আবার চলে যাবে। প্রিয়ন্তী বলে উঠল, আমি যাব, প্লিজ নিয়ে চল, আমি যাব। অবন্তী বের হয়ে যায় ওকে নিয়ে বাসা থেকে। দরজাটা লক করে দেয় প্রিয়ন্তীর রুমের, যেন ওর চাচি ভাবে ও বাসায় আছে। অবন্তী ওর মাকে কল করে আগেই বলে দেয়, যার জন্য অবন্তীর মা ডক্টরকে কল করে আসতে বলে বাসায়। প্রিয়ন্তীকে ডক্টর দেখছে। অবন্তী কেঁদে কেঁদে ওর মাকে সব বলেছে রুমের বাইরে দাঁড়িয়ে। প্রিয়ন্তীর চাচি একটু পরপর গিয়ে দরজা ধাক্কাচ্ছে, কিন্তু কোনো সাড়া নেই ওর। চাচি বলে ওঠে, মরে টরে গেল নাকি? ওর ঘরের চাবিটাও তো তার কাছে নেই। রেশমা বলে উঠল, দরজা ভাঙো। 5 লাখ টাকার দরজা ভাঙলে আমাদেরই ক্ষতি, মরলে মরুক, বুড়িগঙ্গায় ফেলে দেব, কাহিনী শেষ। রেশমা বাবার দিকে তাকিয়ে হেসে দিল, ঠিক বলছো বাবা, চলো তো এই ফকিন্নিটার রুম থেকে, মরুক হতচ্ছাড়ি, আমরা মুক্তি পাবো। এটাকেও যে কেন নিয়ে মরলো না তোমার ভাই, উটকো ঝামেলা। রাতের বেলা যখন রেশমা ওর কিছু বাজে বন্ধু নিয়ে এলো প্রিয়ন্তীকে ধর্ষণ করতে, তখন দরজা খোলা না পেয়ে মেজাজ বিগড়ে গেল একদম। দরজা তো চাচা ভাঙতে দিবে না, তাই হতাশ হয়ে চলে গেল সবাই। রেশমা চেঁচিয়ে বলল, কতদিন থাকবি ঘরবন্দি হয়ে? যেদিন বের হবি সেই দিনই বুঝবি কত মজা। রাত 12টা। আলিফ মাত্রই বাসায় এলো। কাউসে গা এলিয়ে দিয়ে চোখটা বন্ধ করতেই প্রিয়ন্তীর বিধ্বস্ত চেহারাটা ভেসে উঠল। অবন্তীকে কল দিল, হাই ভাইয়া, কেমন আছো? ভালো আছি। প্রিয়ন্তী কেমন আছে? ভালো নেই ভাইয়া, 103 ডিগ্রি জ্বর। ও কোথায় আছে?
আমার কাছে এনেছি, ডক্টর দেখিয়েছি, এখন ঘুমাচ্ছে। এক নিঃশ্বাসে কথাগুলো বলল। একটা রিকোয়েস্ট করব, রাখবে? বলুন ভাইয়া। অবন্তী মুচকি হেসে রুমের লাইটটা অন করলো। তারপর আলিফকে ভিডিও কল করে প্রিয়ন্তীর মুখের সামনে নিল। আলিফ অপলকে তাকিয়ে রইল প্রিয়ন্তীর ঘুমন্ত মুখ পানে চেয়ে। এক বিধ্বস্ত অপ্সরী, যুদ্ধ শেষে ক্লান্ত হয়ে গভীর নিদ্রায় মগ্ন। শীতল চাহনিতে চোখ ভরে দেখতে লাগলো আলিফ, যেন হারিয়ে যাচ্ছে কোনো এক ঘুম কুমারীর মাঝে। অবন্তীর হাত ব্যথা করছে। 1 ঘন্টা হয়ে গেছে, এখনো কল কাটছে না আলিফ। প্রিয়ন্তীর ঘুম ভেঙে যায়, মনে হচ্ছে কেউ তাকিয়ে আছে বা ওর খুব কাছে কেউ আছে। ও নড়ে চড়ে ওঠে। অবন্তী তাড়াতাড়ি করে ফোনটা সরিয়ে চলে যায়। প্রিয়ন্তীর চোখ খোলার আগেই আলিফ থ্যাঙ্কস লিখে মেসেজ পাঠায় অবন্তীকে। অবন্তী বিড়বিড় করে বলে, অনলি থ্যাঙ্কস? ও এমজি! 1 ঘন্টা মূর্তির মতো দাঁড় করিয়ে রেখে শুকনো ধন্যবাদ? একা একা বকবক করছিস কেন? কটা বাজে, ঘুমাবি না? তুই উঠেছিস? কিছু লাগবে? হুম, তোকে। সি, কি বলিস? আয় না। একে তো কোলবালিশ নেই, আমি এভাবে ঘুমাতে পারি না। তাই বল। আমি তো ভাবলাম। প্রিয়ন্তী বলে ওঠে, হাই তো ঘুমাবো আমি, আজে বাজে চিন্তা খালি। অবন্তী প্রিয়ন্তী ঘুমিয়ে পড়ে। রাত 1টায় চাচি আর রেশমা আবারও গিয়ে দরজা ধাক্কায়, কিন্তু সাড়া পায় না। চাচি রেশমা যা তা বলে গালাগাল করতে করতে চলে যায় আবারও। পরের দিন দুপুর হয়ে যায়, তাও প্রিয়ন্তী এর হচ্ছে না বলে বের হচ্ছে না বলে এবার চিন্তায় পড়ে যায় সবাই। ফোন দিয়ে আটে অবন্তীকে ডাকবে, ও আসলে প্রিয়ন্তী বের হবে। চাচি অবন্তীর মাকে কল দিয়ে জানতে পারল প্রিয়ন্তী গতকাল সকালেই ওদের বাসায় গেছে। রেশমা বলে ওঠে, বাসায় তো আসতেই হবে মা, সেদিন ওকে দেখে নেব। অবন্তী আর ওর মায়ের সেবায় প্রিয়ন্তী অনেকটাই সুস্থ এখন। অবন্তীর আম্মু বলে ওঠে, প্রিয়ন্তী মা, তোর আর ওই বাসায় থাকাটা সেফ না, তুই আমার কাছেই থাক। না আন্টি, আমি ওখানে না থাকলে শকুনগুলো সব জুড়ে বসবে, তারপর দেখা যাবে কোনোভাবে সব সম্পত্তিগুলো নিয়ে নিয়েছে। অবন্তীর আম্মু বলে ওঠে, তা ঠিক, তবে থানায় ব্যাপারটা জানানো উচিত। থানা পর্যন্ত যেতে হবে না, আমার বান্ধবীর বর পুলিশ অফিসার, তাকে জানিয়ে দেখি কি সলিউশন দেয়। এরকমই একটা কেস শুনে অফিসার চিন্তায় পড়ে যায়, যেহেতু এক বাড়িতেই ওদের সাথে থাকতে চাই প্রিয়ন্তী। অফিসার বলে ওঠে, আপা, কিছু অফিসার গিয়ে ওদেরকে শাসিয়ে আসবে, আশা করি এরপর আর সমস্যা করবে না। আপনি আমাকে এতদিন কেন জানাননি? বাচ্চা মেয়েটাকে এত কষ্ট পেতে হলো। অবন্তীর আম্মু বলে, ওরা ওর ওপরে কখনো গায়ে হাত তোলেনি, তুললেও আমি জানি না, এবারই প্রথম আমি জানতে পেরেছি। তাই ভাইয়া প্লিজ ওকে হেল্প করুন। আর হ্যাঁ, এর পেছনে যে আমি, সেটা বুঝতে দিবেন না। জানতে পারলে কি হবে বুঝতেই তো পারছেন। অফিসার অবন্তীর আম্মুকে নিশ্চিন্তে থাকতে বলে প্রিয়ন্তীকে সাথে করে যায় ওর বাসায়। পুলিশ দেখে প্রিয়ন্তীর চাচা চাচি ঘাবড়ে যায়। সাহিল আর রেশমার রুমে ছিল, বেল শুনতে পেরে ওরাও বাইরে বের হয়ে আসে। ভয়ে সবার মুখ কাচুমাচু হয়ে আছে। অফিসার বলে ওঠে, তাহলে আপনারাই প্রিয়ন্তীর চাচা চাচি? দেখুন অফিসার, ওই মেয়েটা সব বানিয়ে মিথ্যা বলে আপনাদেরকে এখানে নিয়ে এসেছে। অফিসার এক ভুরু কুঁচকে বললেন, কে বলেছে ও আমাকে কিছু বলে নিয়ে এসেছে? রেশমা থতমত খেয়ে যায়। রেশমার বাবা সামলে নিয়ে বলেন, তাহলে আপনারা এখানে কেন? অফিসার আন্দাজে বলেন, গতকাল রাতে কিছু ছেলে আপনাদের বাড়িতে ঢুকেছিল, তারা একের অধিক ক্রাইমের সাথে জড়িত, যার মধ্যে গ্যাং রেপ মানে গণধর্ষণ বেশি করে বেড়ায়। চাচা বলে উঠল, ও আচ্ছা। অফিসার বলুন, এখন বলুন কেন এসেছিল? ওরা কিন্তু ভাড়াতেও কাজ করে, আপনারা আবার ডেকে আনেননি তো? চাচা বলে ওঠে, ওরা কেন এসেছিল জানি না, তবে প্রিয়ন্তীর রুম নক করেছিল, ওর পরিচিত নাকি জানি না। প্রিয়ন্তী রাগে দাঁত কিরমির করে তাকায়, আর অমানুষগুলো মুচকি হাসে। অফিসার বলে ওঠে, দ্বিতীয়বার আসলে আমাদেরকে জানাবেন। আর হ্যাঁ, প্রিয়ন্তীর ব্যাপারে জানি আমি, আপনারা খুব ভালো,
ঠিক মতো ওর খেয়াল রাখবেন। ওর গায়ে একটা আঁচড় পড়লেও আপনাদের অ্যারেস্ট করা হবে। যেহেতু আপনাদের দায়িত্বে ও, প্রতি সপ্তাহে একটা লেডি অফিসার এসে ওকে দেখে যাবে। অফিসার বের হয়ে যায় আর সবার মুখ বাংলার প্যাঁচার মতো হয়ে যায়। প্রিয়ন্তী মনে মনে হাসে, এবার দেখি কে কাকে নিয়ে মজা নেয়। প্রিয়ন্তী রুমের দিকে যাচ্ছিল, চাচি হঠাৎ বলে উঠল, এই হারামজাদি, কোথায় যাস? কার সাথে রাত দিন কাটিয়ে এলি? প্রিয়ন্তী পাত্তা না দিয়ে আবারও রুমে যাচ্ছিল। রেশমা পেছন থেকে বলল, আমার কাপড় চোপড় ধুয়ে দে, আর সন্ধ্যার স্ন্যাক্স কর আমার জন্য। প্রিয়ন্তী ভুরু কুঁচকে বলল, তোর চরিত্র আর মনে যে পরিমাণ ময়লা, সেই তুলনায় জামার ময়লা কিছুই না। তাই পরিষ্কার কাপড় না পরাই ভালো। আর কি খাবি স্ন্যাক্স? ফকিন্নি, 2 টাকা কামাই করার যোগ্যতা নেই, আর খেয়ে দে সব ধ্বংস করছিস। আজই চলে যাবে আমার বাড়ি থেকে। চাচি এসে প্রিয়ন্তীর চুলের মুঠি ধরলো আচমকা। ওরে মুখ পুড়ি, তুই আমার কলিজার টুকরারে কি কি বললি? শিশির পাশেই একটা পিতল আর ফুলদানি ছিল, আর প্রিয়ন্তীর ইচ্ছা করে চাচির হাতটা সেই বরাবর ঝাড়া মেরে দেয়। ফুলদানির সাথে বাড়ি খেয়ে চাচি চিৎকার দিয়ে ওঠে। প্রিয়ন্তী বলে ওঠে, এই ভুলটা আর কখনো হলে হাত ভেঙে গুড়িয়ে দিব। শয়তান মহিলা। সবাই অবাক হয়ে তাকিয়ে আছে, এই ভেজা বিড়াল এরকম সিংহী হলো কিভাবে? প্রিয়ন্তী বাইরে থেকে খাবার অর্ডার করে রাতে খাবার খেয়ে নেয়। অবন্তীর মা জোর করে কিছু টাকা দিয়েছিল। পরের দিন সকালে প্রিয়ন্তী আলিফের জন্য একটা ক্যাডবেরি চকলেট নিয়ে যায় ধন্যবাদ দেওয়ার জন্য। আলিফ বাইকের ওপর একাই বসেছিল। প্রিয়ন্তী খুশি হয়ে গেল, তারপর চকলেটটা এগিয়ে দিয়ে বলল, থ্যাংক ইউ। আলিফ প্রিয়ন্তীর মুখটা দেখে হেসে দিল, চকলেট নিয়ে বলল, এখন কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ, এখন ভালো আছি, আসি। প্রিয়ন্তী ভিপি গ্যাংয়ের আড্ডা রুমের দিকে যাচ্ছিল। ওদিকে যেতে হবে না। কেন? তোমার শাস্তি শেষ, যাও মন দিয়ে পড়াশোনা করো, আগামীতে টপ করতে হবে কিন্তু। প্রিয়ন্তী মন খারাপ করে বলল, যাতে করে আবার নতুন শাস্তি দিতে পারেন। এবার পুরস্কার পাবা, এখন যাও, আমি বাইকটা পার্ক করব। প্রিয়ন্তী চলে যায়, কিন্তু বেশি দূর যেতে পারে না, পুরা বদমাইশ গ্যাং এসে সামনে দাঁড়ায়। নিনিতা বলে ওঠে, এত বড় সাহস, ভিপিকে পটাতে চাস? কি বলেন আপু, আমি তো। নিনিতা বলে ওঠে, চুপ, আর একটা কথাও না। এতদিন র্যাগিং এর কি দেখেছিস তুই? এখন দেখবি, অসভ্য মেয়ে কোথাকার। ওই দেখো, একটা ছেলে আসছে, গেট দিয়ে মাত্রই ঢুকলো। ওকে সবার সামনে লিপ কিস করবে, আই লাভ ইউ বলবে। সি, কখনো না। আর একটা বার্তা কথা বললে ছেলের সংখ্যা বাড়িয়ে দিব, এবং ক্যাম্পাসে অনৈতিক কাজ করার জন্য ভার্সিটি থেকে বের করে দেওয়া হবে। প্রিয়ন্তী ভালো করে জানে এরা যা বলে তাই করে, তাই ভয়ে সেই ছেলের দিকে এগোতে লাগলো। ক্রমশ কাছে যাচ্ছে, আর চোখের জল উপচে পড়ছে। যেই কথা ভাবতেই ঘৃণা লাগছে, সেই কাজটি ও করতে যাচ্ছে। ছেলেটির একদম সামনে গিয়ে দাঁড়ালো প্রিয়ন্তী। ছেলেটি বলে উঠল, কিছু বলবে? কে তুমি? প্রিয়ন্তী ছেলেটির সামনে 2 পা উঁচু করে ঠোঁটের সমান হতে চাইলো, কিন্তু সে লম্বা হওয়ায় নাগাল পেল না। ছেলেটির কাঁধের দিকে হাত বাড়ালো, যাতে করে মাথাটা নিচু করতে পারে। আলিফ দূর থেকে দাঁড়িয়ে দেখছিল প্রিয়ন্তী কি করতে যাচ্ছে। ভেবেছিল হয়তো ওর বন্ধুরা আবারও মজা করছে, কিন্তু যখন প্রিয়ন্তীকে ছেলেটির কাছে যেতে দেখলো, বুঝতে আর বাকি রইল না কি হতে চলেছে। প্রিয়ন্তীর যখন হাতটা ছেলেটির কাঁধ ছুঁই ছুঁই এখনো স্পর্শ করেনি, আলিফ ঝড়ের বেগে এসে প্রিয়ন্তীকে টেনে নিজের দিকে ফেরায়। তারপর ছেলেটিকে ঝাড়ি মেরে বলে, এখান থেকে যাও। প্রতিবন্ধী একটা অচেনা মেয়ের স্পর্শ পেতে একদম রেডি হয়ে আছে। ছেলেটি মাথা নিচু করে চলে গেল, কারণ ও বাধা কি দিবে, নিজেই মুগ্ধ হয়ে গিয়েছিল মেয়েটিকে দেখে। প্রিয়ন্তী মাথা নিচু করে আছে এখনো। আলিফ শক্ত করে ওর হাতটা ধরে নিয়ে গেল ওদের আড্ডা রুমে। বন্ধুদের ইশারা করে আসতে। নিনিতা রেগে আগুন হয়ে আছে, সাথে বাঘী বন্ধুরাও। আলিফ কোনো বাধা দিল। নিনিতা বলে ওঠে, কি হলো এটা আলিফ? আলিফের রাগে লাল হওয়া চোখের দিকে তাকিয়ে চুপ হয়ে গেল।
বাইরে কি হচ্ছিল ওটা? কি, তুই এত রিয়াক্ট কেন করছিস? তোদের সব ধরনের ফাজলামো আমি সহ্য করি, তার মানে এই না যে তোরা বাড়াবাড়ি করলেও আমি চুপ করে থাকবো। তোরা সারাদিন জুনিয়রদের সাথে দুষ্টুমি করিস ঠিক আছে, বাট একটা অজানা ছেলেকে কিস করা, তোরা পাগল হয়েছিস? এটা কি ফরেন কান্ট্রি? নিনিতা বলে ওঠে, এই মেয়েটা বলেই কি তুই এইরকম করছিস? শুধু প্রিয়ন্তী না, যে কোনো মেয়ের সাথে এরকম করলে আমি রিয়াক্ট করতাম। আমি যেন আর কখনো তোদের এমন অসভ্য আচরণ করতে না দেখি। ফাইজা বলে ওঠে, তুই একটা বাইরের মেয়ের জন্য আমাদের সাথে এরকম করতে পারিস না আলিফ। আলিফ পাশে থাকা চেয়ারটাতে লাথি মেরে ফেলে দিল। আমি সব করতে পারি, যেটা অন্যায় সেটা অন্যায়। কাম অন নাও, ইউ গাইস সে সরি টু হার। আলিফ শান্ত স্বরে বলল, কিন্তু সবাই অনড়, পারছে না প্রিয়ন্তীকে চিবিয়ে খেয়ে ফেলে। আলিফ গর্জে ওঠে, বলছিস না কেন? এখানে বলবি নাকি ক্যাম্পাসের মাঠে সবার সামনে বলতে চাস? সবাই প্রিয়ন্তীকে সরি বলে। প্রিয়ন্তী কাঁদছিল। আলিফ বলে, তুমি কাঁদছো কেন? তোমার ওদের কথায় ওভাবে যাওয়াটা কি ভুল হয়েছে? তুমি কেন গিয়েছো আমি সেটা জানি, কিন্তু একটা কথা মনে রাখবে, জীবনে এরকম কিছু করবে না যাতে তোমার চরিত্রে কলঙ্কের দাগ লাগে। প্রয়োজনে প্রতিবাদ করবে। প্রিয়ন্তীকে আলিফ ক্লাস পর্যন্ত নিয়ে গেল আর সবাইকে বলে দিল আজ প্রিয়ন্তীর সাথে যা হয়েছে সেটা কোনোদিন ওদের সাথে হলে যেন প্রতিবাদ করে। প্রিয়ন্তী আলিফের প্রতি শ্রদ্ধা বেড়ে গেল। মনে মনে বলে, আজ ইনি না আসলে যে কি হয়ে যেত। গ্যাংয়ের সব আলিফের ওপরে রেগে গেল, এভাবে মেয়েটার সামনে ইনসাল্ট করলো। ফাইজা বলল, আলিফ কাজটা ঠিক করলো না, মনে হচ্ছে আলিফ ওকে নিয়ে ফিল করে। নিনিতা বলে, এটা অসম্ভব, এটাও হতে পারে না। আলিফের চয়েস এত খ্যাত না, যেটা দেখাচ্ছে পুরোটাই সহানুভূতি। আর একটা জিনিস ভেবে দেখলাম, আমরা আসলেই ঠিক করিনি আজ কাজটা। কি বলছিস? তোকে যদি বলা হয় একটা অপরিচিত ছেলেকে সবার সামনে প্রপোজ করে কিস করতে, তুই করবি? ফাইজা বলে ওঠে, কোনোদিনও না, ছি। কথাটা বলেই চুপ হয়ে গেল। আসলেই তো এভাবে ভাবিনি। নিনিতা বলে ওঠে, আলিফ ঠিক করেছে। রাইহান বলে ওঠে, ধুর, বাদ দে তো, কিছু ভালো লাগছে না, মুডটাই নষ্ট হয়ে গেছে, বাসায় গেলাম আমি। সবাই চলে গেল, আলিফও চলে গেল। প্রিয়ন্তীর মনটা অনেক ভালো আজকে, তাই অবন্তীর সাথে ফুচকা খেতে লাগলো। অবন্তী বলে উঠল, আজ তো আমি তো আজকে পুরাই টাসকি রে দোস্ত, ওটা আলিফ ছিল, শয়তানটার লিডার। আমি ওরে, ফাজিল হলেও অনেক ভালো আলিফ ভাই, তাই না? হুম, তা ঠিক। প্রিয়ন্তী বাসায় ঢুকতেই চাচি চেঁচিয়ে বলল, রাতে মেহমান আসবে, সব রান্না যেন কমপ্লিট হয়ে যায়। প্রিয়ন্তী একবার বলতে ইচ্ছে করছিল যে পারবে না, কিন্তু এদের রান্না অনেক বিশ্রী, তাই রুমে গিয়ে ফ্রেশ হয়ে কিচেনে ঢুকলো। বিকাল থেকে রান্না করে রাত 8টার দিকে রুমে গেল রেডি হতে। সং সাজতে হবে যে। নিচে নেমে দেখি মেহমান চলে এসেছে। এরা হলো বাবার পুরনো বিজনেস পার্টনার, মাঝে মাঝে আমাকে দেখতে আসে আঙ্কেল আন্টি। আজ খোঁজ খবর নিল, যতই সংসাজে ক্লান্তিটা চোখে মুখে ফুটেই আছে। আন্টি জিজ্ঞেস করলো, এরকম লাগছে কেন? আমি কি অসুস্থ? আমার আগেই চাচি উত্তর দিল, সারাদিন বাইরে ঘুরে ঘুরে ক্লান্ত হয়ে গেছে। ডাইনিং টেবিলে বসে ওরা যখন খাচ্ছিল, তখন চাচি বারবার বলছিল তার মেয়ে রেশমা এই সব করেছে। বাহ, মাশাল্লাহ, মেয়ের হাতের রান্না কিন্তু দারুণ ভাবি, সব আমি শিখিয়েছি ভাবি। আন্টি বলে উঠল, আমাদের প্রিয়ন্তী মামুনিকেও শিখিয়েন, যেন ওর রাজপুত্রর বর ওকে খাওয়াতে পারে নিজের হাতে রেঁধে। ও আর রান্না, কখনো রান্নাঘরে গিয়েছে? সব সময় বন্ধুদের নিয়েই ব্যস্ত। আঙ্কেল বলে উঠল, ঘোরাঘুরি করা ভালো, এখনই তো সময়। আর যাই করুন, মামুনির রেজাল্ট তো মাশাল্লাহ, এবার টপ করেছে ক্লাসে। আমার ছেলে বলল মূলত এর জন্যই আশা ওকে গিফটস দিতে। ওয়াও, গিফটস! আঙ্কেল ভুরু কুঁচকে বলল, তা মামুনি, তুমি তো ইন্টারে ডাব্বা মারলে, তারপর শুনলাম এক বড়লোক ছেলেকে বিয়ে করে নিলে। রেশমার আর চাচি মুখটা কালো করে দাঁড়িয়ে রইল।
প্রিয়ন্তী ঠোঁট টিপে হাসছে। আঙ্কেল চোখ মারল প্রিয়ন্তী আর তার বউকে। রাতে পূর্ণিমার পূর্ণ চাঁদ ঝুলছে পরিষ্কার আকাশে। প্রিয়ন্তী চাঁদের দিকে তাকিয়ে আলিফ এর করা কথা ভাবছে। না চাইতেও বারবার আলিফের কথা ঘুরে ফিরে মাথায় আসছে। এদিকে আলিফও ভাবছে প্রিয়ন্তীকে নিয়ে। কেমন একটা অনুভূতি হয়, কিন্তু কেন? ওকে কেউ ক্ষতি করতে চাইলে আমার সহ্য হয় না। নিনিতা বলে ওঠে, এর সত্য আমি নেবই প্রিয়ন্তী। তোর জন্য আলিফ আমাদের সাথে প্রথমবার এত খারাপ ব্যবহার করেছে। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। হাতে থাকা কফির মগটি ফ্লোরে ছুঁড়ে মারল নিনিতা। পরের দিন আলিফ ভার্সিটিতে এসেই চোখ ঘুরিয়ে ঘুরিয়ে প্রিয়ন্তীকে দেখছে। আহ, এখনো আসছে না কেন ও? রাইহান, ব্যাপারটা খেয়াল করো। কিরে, তুই কি কিছু খুঁজছিস? হুম। পরীকে? কি? না কিছু না, তুই রুমে যা, আমি একটু প্রিন্সিপালের সাথে দেখা করব। প্রিয়ন্তীও আলিফকে খুঁজছে, কিন্তু আশেপাশে কোথাও নেই, পুরো গ্যাং সহ উধাও। অবন্তী বলে ওঠে, কি ব্যাপার, তোর চোখ যেন আজ কাউকে খুঁজছে রে। তবে মনটা কি আজ আলিফ আলিফ করছে? যা তো ফাজিল, চল, ক্লাসের সময় হয়ে গেছে। প্রিয়ন্তী দ্রুত হাঁটছিল, আর ধাক্কা খেলেও যেন কার সাথে। শিট, আই এম সো সরি স্যার, ভেরি ভেরি সরি। প্রফেসর জাফর, ইটস ওকে ডিয়ার, নাও গো, বাট কেয়ারফুলি। থ্যাঙ্কস স্যার। অবন্তী দূরে দাঁড়িয়ে দেখছিল। স্যার যেতেই সামনে এলো। শাকচুনি, তোর জন্য হয়েছে। অবন্তী বলে ওঠে, এখন দেরি হচ্ছে না? ক্লাসে চলো মেয়ে। ফাঁকিবাজির করার ধান্দা শুধু। অবন্তী হা করে তাকিয়ে আছে। এটা তো শয়তান ফাজিল মেয়ে। অবন্তী বলে ওঠে, এখনো দাঁড়িয়ে আছিস? আয় তাড়াতাড়ি আয়। ক্লাস শেষে আবারও প্রিয়ন্তী আলিফকে খুঁজছে। একটু পর দেখলো আলিফ ওর দিকেই তাকিয়ে আছে। চোখে চোখ পড়ায় দ্রুত চোখটা সরিয়ে নিল প্রিয়ন্তী। দ্রুত পায়ে বের হয়ে গেল ক্যাম্পাস থেকে। আলিফের মনটা খারাপ হয়ে গেল। ভেবেছিল প্রিয়ন্তী ওর কাছে আসবে। রাইহান বলল, আলিফ কি হলো, এরকম আপসেট হয়ে গেলি কেন? কিছু না। নবীনবরণ অনুষ্ঠানটা কবে যেন? নিনিতা বলে ওঠে, আগামী সপ্তাহে ডেট দিবে। ডেট দেওয়ার পর তো 3-4 দিন সময় থাকে। কাল থেকে অনুষ্ঠানে কে কে পার্টিসিপেট করবে নাম নেওয়া শুরু করে দে। নিনিতা বলে ওঠে, এবার ড্রেস থিম কি দিব? যার যার প্রিয় রং এর শালীন ড্রেস। ক্লাস টাইমে যেমন আসে তেমন না। ছেলেরা পাঞ্জাবি আর মেয়েরা শাড়ি সালোয়ার স্যুট। আর কি কি আছে তোদের লং ড্রেস সব? আমি এসব পরি না, জানিসই তো। আলিফ বলে ওঠে, একদিন পড়লে কিচ্ছু হবে না। তোরা প্ল্যানিং কর, আমি গিয়ে অনুমতি আনি। প্রিয়ন্তী বাসায় ঢুকছিল, তখনই মেইন ডোরে সাহিল এসে দাঁড়ালো। প্রিয়ন্তী কিছু বুঝে ওঠার আগেই ওর কোমরের দিকে হাত বাড়ালো। প্রিয়ন্তী হাতে একটা সেফটি পিন ছিল, আর সেটা পুরোটাই ঢুকিয়ে দিল সাহিলের হাতে। সাহিল চিৎকার করতেই রেশমা দৌড়ে এলো। কি হয়েছে? দেখো না বেবি, ও চাই আমি ওকে খারাপভাবে ছুঁই। ওর কোমরের দিকে আমার হাতটা এগিয়ে নিচ্ছিল, আর আমি হাতটা সরিয়েছি বলে আমার হাতে পিন ঢুকিয়ে দিয়েছে। রেশমা প্রিয়ন্তীর চুলের মুঠি ধরে বলল, এত জ্বালা শরীরের? প্রিয়ন্তী ধাক্কা দিয়ে সরিয়ে দিল রেশমাকে। আমার এত খারাপ দিন আসেনি যে এর সাথে। সি, টেস্ট করিয়ে দেখিস এইডস আছে নাকি এটার। তোরা দুটো ভালোই অভিনয় জানিস। হিরো আলমের সাথে যোগাযোগ করিস যদি কাজ পাস। ছাগল কোথাকার। মুখ ঝামটা দিয়ে চলে গেল ওপরে। বুঝলাম না, ওর এত পাওয়ার এলো কোথা থেকে? রেশমা বলে উঠল, কিছুই মাথায় ঢোকে না, আমাদের কপালে দুঃখ আছে মনে হয়, বুঝলে? 6 মাস যাক তো, বিষ খাইয়ে মেরে দিব আবরটাকে। প্রিয়ন্তী আড়ালে দাঁড়িয়ে সবটাই শুনলো, দেখা যাবে সময় হলে। আজ রাতেও আলিফ ঘুমাতে পারছে না, ছটফট লাগছে। চোখ বন্ধ করলেই প্রিয়ন্তীর মুখটা ভেসে ওঠে। পরের দিন ভার্সিটিতে সবাই হইচই করছে, কে কোনটাতে পার্টিসিপেট করবে সেটা নিয়ে। অবন্তী জানতে পারলো নবীন বরণ হবে। সে খুশিতে লাফ দিল। প্রিয়ন্তী বলে উঠল, ব্যাঙের মতো লাফানোর কি হলো? চুপ থাক নিরামিষ, কত মজা জানিস। ক্লাসে চল। তোর মতো নিরামিষ আছে নাকি আর? তুই যা, ক্লাসে যা, টাটা। প্রিয়ন্তী বলে ওঠে, আরে শোন তো। ধুর,
বদ মেয়ে একটা। প্রিয়ন্তী ক্লাসের দিকে যাচ্ছিল, সামনে একটা ছেলে এসে দাঁড়ালো। হাই, চিনছো আমাকে? আপনি তো সেদিন সেদিন আমাকে জার্ব করার হয়েছিল। ছেলেটি বলে উঠল, জানি আমি, আমার পোড়া কপাল, হা হা। আমি লাবিব। প্রিয়ন্তী হাসি থামিয়ে বলল, হাসি দিয়ে, আমি প্রিয়ন্তী। সেদিন এর জন্য দুঃখিত আমি। আসলে তুমি হুট করে সামনে এলে তাই। বাদ দিন না বিষয়টা, লজ্জাজনক পুরোটাই। আসি আমি। চলে গেল ক্লাসের দিকে। দূর থেকে আলিফ দেখছিল আর জ্বলছিল। নিনিতা বলে ওঠে, কিরে হিরো, ওইদিকে কি? আলিফ বলে উঠল, কিছু না, আসছি আমি, দেখ তোরা। প্রিয়ন্তী ফাঁকা ক্লাসরুমে বসেছিল। আলিফ হুট করেই সামনে গিয়ে দাঁড়ালো। প্রিয়ন্তী অবাক হয়ে তাকালো। আপনি ওর সাথে এত হেসে কথা বললে কেন? সরি বলতে এসেছিল সেদিনের জন্য। ও, তুমি পার্টিসিপেট করবে না? না, এইসব ভালো লাগে না। ঠিক আছে, নবীনবরণের দিন আসবে তো? হ্যাঁ, আসবো। ঠিক আছে, আজ ক্লাস হবে না, অডিটোরিয়ামে এসো। পার্টিসিপেট না করো, কিছু কাজ করে দিতে তো পারো। শিওর। আলিফ প্রিয়ন্তীকে নিয়ে নিনিতার কাছে গেল। কিসে পার্টিসিপেট করবে তুমি নিনি? আলিফ বলে ওঠে, ওকে সাথে রাখ, কিছু দরকার পড়লে কাজে দিবে। আর কাজ দেওয়া যায় নাকি? নিনিতা বলে ওঠে, থ্যাঙ্কস দোত, একা একা পারছিলাম না। শোনো, তুমি যারা নাচ গান করবে তাদের নামটা লেখো। প্রিয়ন্তী বসে গেল কাজ করতে। খুব মন দিয়ে কাজ করছে আর আলিফ আড়ালে দেখে যাচ্ছে তাকে। প্রিয়ন্তী বুঝতে পারছে, তবুও পাত্তা দিচ্ছে না। কেমন যেন অদ্ভুত অনুভূতি মনে দোল দিচ্ছে। আলিফের গ্যাং ব্যাপারটা খেয়াল করেছে কিছুদিন ধরেই। ওরাও চিন্তিত। শেষমেশ এই বেনজিরের মতো চেহারার পর প্রেমে পড়লো নাকি আলিফ? এর জন্য ওরা সবসময় কাজে ব্যস্ত রাখে প্রিয়ন্তীকে। আর প্রিয়ন্তী সবসময় থাকে আলিফও আশেপাশেই। আর কাজের জন্য বাসায় যেতে যেতে সন্ধ্যা হয় বলে আলিফ নিজে দিয়ে গাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে আসে। সময় মতো খাবার নিয়ে আসে। কোনো সমস্যা হচ্ছে নাকি বারবার জিজ্ঞাসা করে। নিনিতা বলে ওঠে, কিরে, ভাব তো ভালো না? রায়হান বলে ওঠে, হুম হুম, দাঁড়া, আর কিছুদিন দেখি। বেশি দেরি হয়ে যায় না যেন দেখিস। কাল নবীন বরণ। প্রিয়ন্তী সব রেডি করে রেখেছে। কাল মিষ্টি রঙের শাড়ি পরবে। রংটা বেশি পছন্দ না, তবে খারাপও লাগে না। নিজের প্রিয় জিনিস মানুষটাকে বলতে ভালো লাগে না প্রিয়ন্তীর। গত 10 দিনের কথা ভাবছে। এই কয়দিন আলিফ সবসময় আশেপাশেই ছিল। প্রিয়ন্তী খেয়াল করেছে, আলিফ আশেপাশে থাকলে অনেক ভালো লাগে। আর এই কয়দিন অনেক খেয়ালও রেখেছে। যেমনটা ভেবেছিল আলিফ, তার পুরোটাই বিপরীত। এটা সেটা ভাবতে ভাবতে ঘুমিয়ে গেল। পরের দিন মিষ্টি রঙের শাড়ি, হালকা মেকআপ, খোলা চুলে, ম্যাচিং জুয়েলারি, হ্যান্ড ব্যাগে একদম পারফেক্ট ভাবে নিজেকে সাজিয়ে চলে গেল প্রিয়ন্তী। অবন্তী শাড়ি সামলাতে পারে না, তাই সালোয়ার পরেছে। আলিফ কালো রঙের একটা পাঞ্জাবি পরেছে। এটা ওর প্রিয় রং। প্রিয়ন্তী এক পলক দেখেই চোখটা সরিয়ে নেয়। একভাবে তাকিয়ে থাকলে হার্ট অ্যাটাক করবে শিওর। প্রিয়ন্তীকে দেখে আলিফেরও হার্টবিট থেমে যাওয়ার উপক্রম। মনে হচ্ছে এই রংটাই যেন শুধু প্রিয়ন্তীর জন্যই। নিবিড়ভাবে হেঁটে আসছে প্রিয়ন্তী। এক ধ্যানে তাকিয়ে আছে প্রিয়ন্তীর দিকে। চোখের পলক যেন পড়তে নারাজ। প্রিয়ন্তীর দিকে তাকিয়ে আছে আলিফ। সামনে এসে নিনিতা দাঁড়ালো। আমাকে কেমন লাগছে রে? আলিফের ধ্যান ভঙ্গ হওয়ার মেজাজটা যেন বিগড়ে গেল। তাকিয়ে দেখলো সামনে একটা মেকআপের দোকান দাঁড়িয়ে আছে। তবু ওর মন রাখতে বলল, সুন্দর লাগছে। নিনিতা এতেই মহা খুশি। চল ভেতরে যাই। প্রিয়ন্তী চলে গেছে, তাই আলিফও ভেতরে ঢুকলো। অনেক সুন্দর করে সাজানো হয়েছে। প্রিয়ন্তী সাথে থেকে ডেকোরেট করিয়েছে সব। নিনিতা বলে উঠল, দেখ, আমি সব করিয়েছি, সুন্দর হয়েছে না? আলিফ ভুরু কুঁচকে বলল, তাই? প্রিয়ন্তী কি 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 করেছে তাহলে? ও তো ফোন নিয়ে বিজি ছিল। আশ্চর্য, প্রিয়ন্তীর স্বভাব হঠাৎ তোর মতো হয়ে গেল। বাকিরা হেসে দিল। রাইহান বলল, অন্যের ক্রেডিট নিজের কাঁধে নিতে যাস কেন? আমি তো মজা করছিলাম। ও আচ্ছা, ওএমজি, ওটা কে? হুড়পড়ি? প্রিয়ন্তীকে এখনো কেউ দেখেনি আলিফ বাদে। রাইহান
এর কথা শুনে সবাই সেই দিকে তাকালো, সবাই হা হয়ে তাকিয়ে আছে। নিনিতা দেখ, তুই 20,000 টাকা খরচ করে পার্লার থেকে সেজেছিস, আর ওকে দেখ, মেকআপের ছিটে ফোঁটাও নেই, মাশাল্লাহ। আলিফকে জ্বালাতে বলল, আগে তো এত ভালোভাবে দেখিনি ওকে, আসলে চমৎকার একটা মেয়ে। আলিফ দোস্ত, লাইন মারবো নাকি? যথেষ্ট হয়েছে, অব যা এবার। প্রিয়ন্তী, এদিকে এসো। প্রিয়ন্তী আলিফের দিকে যাচ্ছিল, সামনে লাবিব এলো। হেই প্রিটি গার্ল। প্রিয়ন্তী আর চোখে আলিফের দিকে তাকালো, মুখটা রাগে ভরিয়ে রেখেছে। কিরে, আমাদের পাখির সামনে কে এলো? এইটা তো সেই ছেলে যাকে সেদিন ও কিস করতে গেল। ওহো, ভালো। ভাই, আমাকে ডেকেছে ভিপি, পরে কথা হবে, টাটা। লাবিবকে কিছু বলতে না দিয়ে চলে গেল। ডেকেছিলেন আমাকে? আলিফ প্রিয়ন্তীর মিষ্টি চেহারাটা দেখে নর্মাল হয়ে গেল। সুন্দর লাগছে। ধন্যবাদ। নিনিতা আপু, ওয়াও, তোমাকে তো দারুণ লাগছে। থ্যাঙ্কস ডিয়ার। তোমাকেও। তাই? ধন্যবাদ আপু। আপনাদের প্রিন্সিপাল ডেকেছে, আমি আপনাদেরই খুঁজছিলাম। চলো। আমি না তো, আপনাদের ডেকেছে। যত সব। এখানে আছো পুরো সময়, আমার সাথে থাকবে। প্রিয়ন্তী সহ সবাই চোখ বড় করে তাকালো। আলিফ বলে উঠল, মানে আমাদের সাথে থাকবে? চলো। আলিফ এগিয়ে গেল আর সবাই পিছু যাচ্ছে। প্রিন্সিপাল অনেক খুশি ওদের ওপরে, সুন্দরভাবে সবকিছু রেডি করেছে। প্রোগ্রামটা ভালোভাবে শেষ হলো, সন্ধ্যা হয়ে গেছে, এখনো প্রিয়ন্তীর গাড়ি আসছে না। অবন্তী চলে গেছেন, আর এখন কিভাবে যাবে? একটা রিক্সাও নেই। আলিফ বাইক নিয়ে বের হচ্ছিল, দেখলো প্রিয়ন্তী দাঁড়িয়ে আছে। কি, তোমার গাড়ি আসেনি? না, ড্রাইভার ফোনটাও বন্ধ। আলিফ প্রিয়ন্তীকে দেখে গ্যাংয়ের সবাইকে এসে গেছে। রাহিয়ান বলল, চলো সুন্দরী, আমার বাইকে ওঠো, আজকে লিফট দেই তোমাকে। আমার বাইকটা ধন্য হোক। আর কাকে শোনাচ্ছ? তোমার গাড়ি আসেনি, ও জীবনে তোমাকে বাইকে ওঠাবে না। আলিফ বলে উঠল, প্রিয়ন্তী, বাইকে ওঠো, আমি দিয়ে আসবো তোমাকে। কি? প্রিয়ন্তী তো জানেই না ওরা কেন এমন করলো, তাই অবাক হয়ে তাকালো। তোরা নিজের কাজে যা। প্রিয়ন্তী এসো তাড়াতাড়ি, দেরি হয়ে যাচ্ছে। আলিফের সাথে না গেলে এখন একা যেতে হবে, তাই উঠে গেল। তাছাড়া আলিফের কোম্পানি মন্দ লাগে না প্রিয়ন্তীর। আলিফ বলে ওঠো, ধরে বসো, পড়ে যাবে। প্রিয়ন্তী কাঁপা কাঁপা হাতে আলিফের কাঁধে হাত রাখলো, আর ওরা সব বন্ধুরা নিজেদের বুকের বাঁ পাশে হাত রেখে চেঁচিয়ে উঠল, হাই। আলিফ একটা রাগী লুক নিয়ে বাইক স্টার্ট দিয়ে চলে গেল তার ঘুম পরীকে নিয়ে। নিজের বাইকে প্রথম কোনো মেয়ে উঠেছে, তাও প্রিয় সে। অন্যরকম অনুভূতি কাজ করছে। প্রিয়ন্তীর চুলগুলো বাতাসে উঠছে, মাঝে মাঝে আলিফের মুখে আছড়ে পড়ছে। চুলগুলো আলিফের মুখ ছুলেই প্রিয়ন্তী ভয়ার্ত চোখের সাথে সাথে সরিয়ে নিচ্ছে। মিররে দেখছে আলিফ, সময়টাই এনজয় করছে আলিফ। এইদিকে প্রিয়ন্তীও জীবনে প্রথম কোনো ছেলের বাইকে উঠেছে, প্রথম কাঁধে হাত রেখেছে। কেমন যেন লজ্জা লাগছে, আবার ভালোও লাগছে। আলিফ বলে উঠল, চুপ করে আছো যে? একটা কথা জিজ্ঞাসা করি। হুম। সবাই ওই রকম চেঁচিয়ে উঠলো কেন? আলিফ বলে উঠল, কারণ আমার বাইকের পেছনে তুমি প্রথম উঠছো, এর আগে কখনো কোনো ছেলে বা মেয়ে ওঠেনি। কি? কিন্তু কেন? সময় হলে বুঝবে। প্রিয়ন্তী আর কোনো কথা বাড়ালো না, ভয় পায় খুব আলিফকে। শান্ত স্বভাবটার জন্য বেশি ভয় করে হয়তো। এখানে রাখুন। ওয়াও, এটা তোমার বাড়ি? হুম, এটা আমার বাড়ি। একদিন আসবো আড্ডা দিতে। শিওর, এনি টাইম, অ্যান্ড থ্যাংক ইউ। মাইন্ড প্লেজার। কাল এসো না। আমরা আমরা যারা দায়িত্বে ছিলাম না, সবার ছুটি কাল। প্রিয়ন্তীর মনটা খারাপ হয়ে গেল। কাল দেখা হবে না আলিফের সাথে। আলিফের মনটাও খারাপ। বাই বলে চলে গেল। বাসায় যেতেই দেখলো রাইহানের বেডরুমে শুয়ে আছে। আলিফ বলল, কিরে তুই? অনেকদিন আমাদের প্রাইভেট আড্ডা হয় না, তাই এলাম। ভালো করেছিস, আমি ফ্রেশ হয়ে আসি। নিনিতা বাসায় এসে ভাঙচুর করছে সব রাগে। আমাদের 10 বছরের বন্ধুত্ব, কখনো বাইকে উঠালো না, আর মাত্র কয়দিনের পরিচয়ে হওয়া মেয়েটাকে আজ বাইকে ওঠালো। হেসে নে প্রিয়ন্তী, এত কাঁদবি তুই, এত কাঁদবি।
যে আকাশ বাতাসও ভারী হয়ে আসবে গগন বিদারী চিৎকারে। ঘরের আয়নাটা ভেঙে গুঁড়িয়ে দিল হকি স্টিক দিয়ে। আলিফ রাইহান মুভি দেখছিল। ওদের দুজনেরই ফাইটিং মুভি বেশ পছন্দের। রাইহান বলল, কিছু বলবি? হুম। রায়হান আগেই প্রশ্ন ছুড়ে দিল, ভালোবাসিস প্রিয়ন্তীকে? আলিফ মুখ খোলার আগেই রায়হান আবারও বলল, জানি না, বুঝতে পারছি না, কনফিউজড। এসব কিছু শুনতে চাই না, শুধু হ্যাঁ বা না বল। তোর কি মনে হয়? তোকে ছোটবেলা থেকে চিনি, এত কেয়ার কোনোদিন কোনো মেয়েকে করতে দেখিনি। সেখানে আবার সবচেয়ে বড় কাণ্ড ঘটালি প্রিয়ন্তীকে নিজের বাইকে বসিয়ে। আই থিংক ইয়েস। আলিফ বলে উঠল, এতটা ভালো তো আমি নিজেকেও নিজে বুঝতে পারি না। হ্যাঁ, আমি ভালোবেসে ফেলেছি প্রিয়ন্তীকে। ওকে দেখলে অন্যরকম একটা সুখ লাগে মনে। আমার ওকে চাই রাইহান, আই ওয়ান্ট হার অ্যাজ মাই সোলমেট। বি রেডি মাই স্লিপিং কুইন ফর সারপ্রাইজ। রাইহান বলে ওঠে, অল দ্য বেস্ট বুড্ডি। ওদেরকে জানাই? আমি জানিয়ে দিব, তুই প্ল্যানিং কর। আজ উঠি তাহলে? সে কি, আজ থাকবি না? তোর মনে প্রেমের ফুল ফুটেছে বন্ধু, রাতে আমাকে প্রিয়ন্তী ভেবে কি কি করে ফেলবি ঠিক নাই। ওকে বাই। আলিফ হাবার মতো তাকিয়ে আছে ওর যাওয়ার দিকে, ফাজিল একটা। প্রিয়ন্তীও মনে মনে ভাবছে, আচ্ছা, আলিফকে এত ভালো লাগে কেন? এটা কি কেবলই ভালো লাগা নাকি? না, এর থেকে আগানোটা ঠিক হবে না। পাড়ি জমালো ঘুমের দেশে। আজ ভালোই খাটুনি হয়েছে সারাদিন। পরের দিন ভার্সিটি নেই, তাই ভোরে উঠে পড়তে বসলো প্রিয়ন্তী। কিছুদিন পড়া হচ্ছে না একদমই। একদম এরকম চলতে থাকলে আর টপ করা হবে না, ফেল মারবো শিওর। 7টা পর্যন্ত রুমে পড়ে নিচে গেল চা করার জন্য। চা হাতে ছাদে গেল বই নিয়ে। দোলনায় বসে দুলতে দুলতে চা খাচ্ছে আর পড়ছে। একটু পর রেশমার চেঁচানোর শব্দ এলো পেছন থেকে। সকাল 9টা বাজে, রান্নাটা করে না করে নবাবজাদি দোলনায় দুলছে? দোলনাটা কি তোর বাপ কিনেছে? প্রিয়ন্তী কপাল কোঁচকালো। একটা ভালো মুডে ছিল সকাল সকাল, এটা এসে বিগড়ে দিল মেজাজটা। কাট কাট গলায় জবাব দিল, অবশ্যই আমার বাবা কিনেছে। এটা আমার মায়ের শখের দোলনা। আর হ্যাঁ, বারবার মনে করিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ যে তোরা আমার বাড়িতে থাকিস। রেশমা এমন উত্তরটা আশা করেনি। ভেবেছিল প্রিয়ন্তী ছরি বলে নিচে নেমে যাবে নাস্তা বানাতে। প্রিয়ন্তী বলে উঠল, ফকিরের ঘরের জন্ম, রান্নাটাও পারিস না? আর কত অন্যের হাতে খাবি? শ্বশুর শাশুড়ি তোর গুণের কথা জানলে লাথি দিয়ে বের করে দিবে। হাহা। রেশমার গায়ে লাগলো খুব, তাই নিচে চলে গেল আজ রান্নাটা করবে বলে। রেশমা চলে যাওয়ার পর প্রিয়ন্তী মোবাইলটা হাতে নিয়ে ফেসবুক ঘাঁটতে লাগলো। আলিফের ফেসবুক আইডিটা সামনে এলো। সবসময়ই আসে, তবে কখনো প্রোফাইলটা চেক করা হয়নি। আজ ঢুকেই দেখি আইডিটা ঘেটে কয়েক দফা ক্রাশ খেয়ে নিল প্রিয়ন্তী। মনে লাড্ডু ফুটছে। কিছু সময় পরই ভাবনা থেকে বের হয়ে এলো, একটু কেয়ার পেয়ে যদি ভেবে ফেলি আমি তার কাছে স্পেশাল, তাহলে সবই ভুল ধারণা। নিজের মনকে বুঝিয়ে নিচে নামলো প্রিয়ন্তী। আজ জমিয়ে ভুনা খিচুড়ি, কয়েক রকম ভর্তা আর গরুর মাংস রাঁধবে ভেবেছে। কিচেনে গিয়ে দেখে রেশমা সব এলোমেলো করে রেখেছে। সে নাকি রুটি আর ডিম ভাজি করবে ইউটিউব দেখে। চাচি বারবার বোঝাচ্ছে, মা রাগ কমা, তুই পারবি না এসব। তোকে আমি পুতুলের মতো করে পেলেছি, দাসীদের মতো পারলে ঠিকই পারতি। সব শোন না মা আমার, বের হয় এখান থেকে, হাত পুড়ে যাবে। আর যে গরম, আয় মা। প্রিয়ন্তীর চোখ ভরে ওঠে চাচি তার মেয়ের প্রতি ভালোবাসা দেখে। আমার মা বেঁচে থাকলে আমাকেও এইরকম আদরে মুড়িয়ে রাখতো। পরেক্ষণে খিলখিল করে হেসে দেয় প্রিয়ন্তী। ইউটিউব দেখে ডিম ভাজি, হাহা। রেশমা বলে ওঠে, মা দেখো, এখানেও এসে গেছে। তুই কি শুরু করেছিস? আমার মেয়ের কিছু হলে তোকে জ্যান্ত পুড়িয়ে দেব, বেয়াদব মেয়ে। ফালতু কথা রেখে রান্নাঘর 2 মিনিটে পরিষ্কার করুন। আপনার অকর্মা মেয়ে নিয়ে দূর হন, রান্না করব আমি। চাচির চোখ মুখ খুশিতে চিকচিক করে ওঠে। কার্টুন ডাইনি মহিলা প্রিয়ন্তীর হাতের রান্না খুবই পছন্দ করে, যদিও কখনো বলেনি। প্রিয়ন্তী মনের সুখে রান্না করলো, ঘ্রাণে ঘর ম ম করছে। খাবার টেবিলে রেখে রুমে গেল ফ্রেশ হতে।
মোবাইলটা হাতে নিয়ে দাঁতে জিভ কাটলো। শাকচুনিটার এতগুলো মিসড কল, আজ আমি শেষ। অবতী দৌড়ে ঘরে ঢুকলো। প্রিয়ন্তীকে ঠিক দেখে কলিজায় পানি এলো ওর। জাপটে ধরলো প্রিয়ন্তীকে। শয়তান মেয়ে, আমি ভয় পেয়ে গিয়েছি, তুই ফোন ধরছিলে না কেন? প্রিয়ন্তী বলে উঠল, আমি একদম ঠিক আছি, দেখ ভালো করে। আমি কিচেনে ছিলাম। অমানুষগুলোর সাথে থাকিস, এমনিতেই চিন্তায় থাকি। তোর চিন্তায় আমার চুলে তাড়াতাড়ি পাক ধরে যাবে দেখিস। হো হো করে হেসে দিল প্রিয়ন্তী। তুই হাসছিস? আমার দম আটকে আসছিল চিন্তায়। আমাদের মানে? তুই আর কে? ইয়ে মানে, আমি আর মা। আচ্ছা তাই বল, আমি হাত মুখ ধুয়ে আসি, একসাথে নাস্তা করব। প্রিয়ন্তী যেতেই অবন্তী ফোনটা কানে ধরলো। শুনেছেন? একদম ঠিক আছে ও। হুম, বাই। আগের বার তো একটা থ্যাঙ্কস দিয়েছিল, এবার তাও না। এ কেমন রসকসহীন জিজু জুটলো আমার। আবারও বকবক করছিস? খিদায় পেট চুচু করছে। তোর জ্বালায় না খেয়ে এসেছি, কি রেঁধেছিস বল? হুম, বলবো না, চল ডাইনিং এ। অবন্তী চলে যায় দুপুরের আগেই। তারপর থেকে প্রিয়ন্তী সবসময় গুনতে থাকে কখন সকাল হবে, ভার্সিটিতে যাবে আর আলিফকে দেখবে। আলিফের কথা মনে হতেই কেমন যেন লজ্জা লাগে। যা ভাবছিল তা হয়তো সম্ভব নয়, তবে ভাবতে দোষ কি? কেউ তো আর মন পার পড়ছে না। এদিকে আলিফ পুরো দমে প্রস্তুতি শুরু করে দিয়েছে কাল প্রিয়ন্তীকে মনের কথা বলার। এতে ওরা পুরো গ্যাংটাই সাহায্য করছে ওকে। আর কিছু মুহূর্ত, তারপর থেকেই তুমি আমার হয়ে যাবে ঘুমপড়ি। পরের দিন প্রিয়ন্তী রেডি হবার সময় কালো একটা কুর্তি পরল, কারণ এটা আলিফের প্রিয় রং। আজ মনটা অকারণে বড্ড বেশি খুশি। হালকা সেজে নিল। ভার্সিটি আজ একাই এসেছে, অবন্তী আগে চলে গেছে আজ। ভার্সিটির গেটে ঢুকতেই হঠাৎ করে সবাই প্রিয়ন্তীকে একটা করে সাদা গোলাপ দিতে লাগলো আর মাঠে যাওয়ার জন্য ইশারা দিল। গেট থেকে মাঠ পর্যন্ত যেতে যেতে প্রিয়ন্তীর দুই হাত সাদা গোলাপে ভরে গেল। কি হচ্ছে কিছুই মাথায় ঢুকছে না। মাঠে গিয়ে খেলো চরম ধাক্কা। এ কাকে দেখছে? আলিফ ব্ল্যাক শার্ট পরেছে, ইন করে হাতাগুলো কোনোই পর্যন্ত ভাঁজ করা, চোখে সানগ্লাস, গাঢ় গোলাপি ঠোঁটে মিষ্টি হাসি। আর ব্যাখ্যা করা গেল না। তার আগেই আলিফ প্রিয়ন্তীর সামনে হাঁটু গেড়ে বসে পড়ল। একটা টকটকে লাল গোলাপ ফুল প্রিয়ন্তীর দিকে এগিয়ে দিয়ে বলল, তুমি আমার জীবনে এসে সব ওলটপালট করে দিয়েছো। এখন এই সব গন্ডগোল তোমাকেই ঠিক করতে হবে। আমি বড্ড বেশি অগোছালো। আমার জীবনটা সাজাতে সাহায্য করবে আমাকে? তোমাকে প্রথম দেখার পর থেকে সারাক্ষণ সারা বেলা তুমি আমার কল্পনায় চোখের সামনেই থাকো। এটাকে যদি ভালোবাসা বলে, তাহলে হ্যাঁ, আমি ভালোবাসি তোমাকে। আই লাভ ইউ প্রিয়ন্তী, প্লিজ বি মাই বেটার হাফ। আই ওয়ান্ট ইউ অ্যাজ মাই সোলমেট। উইল ইউ অ্যাকসেপ্ট মি? প্রিয়ন্তী আশ্চর্য হয়ে তাকিয়ে আছে। ওর এখন কি করা উচিত? চোখ থেকে টপটপ করে পানি পড়ছে। কিসের পানি? খুশির নাকি কষ্টের বুঝতে পারছে না। চারিদিক থেকে সবাই বলে যাচ্ছে, সে ইয়েস প্রিয়ন্তী, কাম অন, সে ইয়েস ইউ লাকি গার্ল, সে ইয়েস, সে ইয়েস, সে ইয়েস। সবাই প্রিয়ন্তীর মুখ থেকে হ্যাঁ শোনার আশায় এখনো চেঁচিয়ে যাচ্ছে। প্রিয়ন্তী ভিড়ে চোখ বুলিয়ে অবন্তীর দিকে তাকালো। হ্যাঁ, তিনিও চাচ্ছে আমি হ্যাঁ বলি। চোখ দুটো বন্ধ করে একটা বড় নিঃশ্বাস নিলাম। তারপর আলিপের চোখে চোখ রাখলাম। এই প্রথম আলিপের চোখে অসহায় বোধ দেখলাম। আমার মুখে হ্যাঁ শোনার জন্য মরিয়া হয়ে যাচ্ছে। আমি তো ভালো থাকি আলিফের সাথে, তবে কেন এত সময় নিচ্ছি? আলিফের হাত থেকে ফুলটা নিলাম, মাথা ঝাঁকিয়ে বললাম, ইয়েস, আই ওয়ান্ট টু বি ইয়োর সোলমেট। আলিফের ঠোঁটে চওড়া হাসি ফুটে উঠল। তখন আলিফের হাসিটা প্রিয়ন্তীর একদম বুকে এসে লাগলো। এত সুন্দর করে হাসতেও পারে আলিফ! সবাই উল্লাসে চেঁচিয়ে উঠল আবারও একসাথে। আলিফ আমার হাতের ওপরে আলতো করে ঠোঁটটা ছুঁয়ে উঠে দাঁড়ালো। কিছু বলছে না, শুধু আমাকে দেখেই যাচ্ছে। রাইহান বলে উঠল, ওকে নিয়ে আমাদের আড্ডার রুমে যা। একটু সিঙ্গেলদের দিকে তাকা ভাই। মুচকি মুচকি হেসে প্রিয়ন্তীর হাতে আঙ্গুলের মাঝে নিজের আঙ্গুল পুরে হাঁটা ধরে। প্রিয়ন্তীও পিছু পিছু যায় বিনা বাক্যে।
ক্লাসরুমের মধ্যে ঢুকে প্রিয়ন্তীকে তুলে টেবিলের উপরে বসায়। প্রিয়ন্তী মাথা নিচু করে আছে এখনো। আলিপ ওর থুতনিটা ধরে মুখটা উঁচু করে ধরে। কি আমি কি দেখতে এতটাই বাজে যে মাথাটা নিচু করে রয়েছ? না, তা হতে যাবে কেন? আসলে আপনার মুখটা একটু বেশি, না অনেক বেশি সুন্দর। একবার তাকালে চোখ ফেরানো দেয়। এক নিঃশ্বাসে কথাগুলো বলে ঠোঁটে জিভ কামড়ে ধরল প্রিয়ন্তী। বেশি বলে ফেলেছি, মনে মনে বলল। আলিপ প্রিয়ন্তীর গালে হাত রেখে কপালে গভীর করে চুমু দিল। প্রিয়ন্তী কেঁপে ওঠে আলিপের উষ্ণ ওষ্ঠদ্বয়ের ছোঁয়ায়। আলিফের কোমর চেপে ধরেছে দু হাতে। কিছু সময় পর আলিফ নিজের মাথাটা প্রিয়ন্তীর কাঁধে ঠেকিয়ে দুই হাতে জড়িয়ে নেয় প্রিয়ন্তীকে বাহুডোরে। প্রিয়ন্তীর হাতের বাঁধন হালকা করে, আবারও নিবিড়ভাবে জড়িয়ে ধরে। আলিফের হার্টবিট শুনতে থাকে। বেশ কিছু সময় পর প্রিয়ন্তী নড়ে ওঠে। আজই কি এভাবে কাটিয়ে দিবেন সারাদিন? মন তো চাচ্ছে তাই, তবে সব তো আর চাইলে সম্ভব নয়। তা ঠিক। আচ্ছা, আমি এখন বাসায় যাই, অনেক সময় হলো। যেতেই হবে? যেতে হবে। আলিফের নাক টেনে দিয়ে বলল, তোমাকে তোমার ফোন নাম্বারটা দিবে? হুম, আপনার ফোন নাম্বার দিন। আলিফ প্রিয়ন্তীকে গাড়ি পর্যন্ত এগিয়ে দেয়। ফিরে এসে গ্যাংয়ের সাথে বসে। মাম্মা, ট্রিটটা কখন পাচ্ছি? আজই। ডিনার ট্রিট দিব তোদের সবাইকে। প্রিয়ন্তী কখন আসবে? আসবে তো। ওর সাথে ঘোরে সবসময় ওই কিউট মেয়েটাও আসবে না দোস্ত? সবাই রাইহানের দিকে তাকিয়ে বলে, কাহিনী কি? বি পজিটিভ গাইস। এমনি বললাম আর কি। নির্মিতা বলে ওঠে, ভালো লাগছে না আমার, তোরা থাক, বাসায় যাব। কাউকে কিছু বলার সুযোগ না দিয়েই নিনিতা উঠে চলে গেল। আলিফ ইশারায় রাইহানকে জিজ্ঞেস করলো। রাইহান বলল, বাদ দে তো, চল উঠি এখন, সন্ধ্যায় তো দেখা হচ্ছেই। প্রিয়ন্তী ঘরে ঢুকে দেখে রেশমা মরা কান্না জুড়ে দিয়েছে। প্রিয়ন্তীকে দেখে কান্না আরো বাড়িয়ে দিল। বোন আমার, রাজি হয়ে যা না, দে না একটা বাচ্চা আমাকে। আগামী মাসে আমার শ্বশুর শাশুড়ি আসবে। ওরা সত্যিটা জানলে আমাকে বের করে দিবে বাড়ি থেকে। তখন কি হবে আমার আর সাহিলের? আমি অনেক ভালোবাসি ওকে। ভালোবাসিস? হাহা। তা কাকে শুনি? সাহিল লম্পটটাকে নাকি ওর টাকাকে? ভালোবাসার কথা তোর মুখে মানায় না। তোরা যদি ভালো হতি তাহলে অবশ্যই আমি তোদের বাচ্চার সরোগেট মা হতাম, কিন্তু তোরা তার যোগ্য না। এখন ভাবা বন্ধ কর। প্রিয়ন্তী রুমে চলে গেল। আজ ওর মনটা অনেক বেশি ভালো। সবকিছু কতটা দ্রুত হয়ে গেল, আমার এখনো বিশ্বাস হচ্ছে না। প্রিয়ন্তীর ফোনে কল এলো, আননোন নাম্বার। হ্যালো, আসসালামু আলাইকুম। আলিফ সালামের উত্তর দিয়ে বলল, বাহ, তুমি তো খুব লাকি। এ যুগে কেউ সালাম দেয়? অত বেশি লাকি না, শুধু ফোনেই একটু দেই আর কি। কি করো তুমি? বাসায় গিয়েছো? আপনি? হ্যাঁ, ফ্রেশ হয়ে লাঞ্চ করে নাও, পরে কল দিব। আপনিও? ঠিক আছে। আলিফ বিজি হয়ে পড়ে, তাই প্রিয়ন্তীর সাথে আর কথা হয়নি। সন্ধ্যায় সবাই এসে গেছে প্রিয়ন্তী অবন্তী বাদে। কিরে, প্রথম মিট আপের ওয়েট করাচ্ছে তোর গার্লফ্রেন্ড? শিট, আমি তো ওদের বলিই নিয়ে আসতে। লে হালুয়া। আচ্ছা, আজ আমাদের ট্রিট দে, পরে ওদের সাথে আবার দিস। চুপ থাক তো বলদ, তুই এখন কল দে ওদের। বেশি দূর তো আর থাকে না, এসে পড়বে। আলিফ অবন্তীকে কল দিল। ঠিক আছে ভাইয়া, তবে আপনি ওকে কল দিয়ে বলুন। আলিফ কয়েকবার কল দিল কিন্তু ধরছে না প্রিয়ন্তী। 10 বার কল দেওয়ার পর ধরল। সরি, আমি ফোনের কাছে ছিলাম না। 15 মিনিটের ভেতরে এসো, আমি অ্যাড্রেস পাঠাচ্ছি। আচ্ছা, আসছি আমি। ফোনটা রেখে অবন্তীকে কল দিয়ে আসতে বলে নিজে রেডি হতে গেল। অবন্তী বাসায় এসে দেখে চাচি ড্রয়িং রুমে বসে বিলাপ বকছে। এই ভর সন্ধ্যাবেলায় এক কাপ চাও করে দিল না নবাবজাদি। রুমের দরজাটা বন্ধ করে বসে আছে। হাই সুন্দরী, তুমি ওর হাতের চা খাবে বলে বসে আছো? আমি যে তোমার জন্য বার্গার কেক আনলাম, তার কি হবে গো? কি হবে মানে? আমিই খাবো। আয় সোনা মাটা, বস এখানে। অবন্তী বলে উঠল, না গো, বসবো না। কিছু কেনাকাটা করতে হবে, প্রিয়ন্তীকে নিয়ে যাই। আমি অত ব্যাগস একা ক্যারি করতে পারবো না তো।
তোর একটা ব্যাগ ও নিতে হবে না, ওই ঝিকে নিয়ে যা। লাভ ইউ সুন্দরী। আচ্ছা, তোমার জন্য কি পাঠাবো বলো তো? আমার কিছু লাগবে না, তুই বলেছিস এই অনেক মা। যা, ওকে নিয়ে যা, আর তাড়াতাড়ি পাঠিয়ে দিস। ওকে বাই সুন্দরী, আর তাড়াতাড়ি খেয়ে নাও, ঠান্ডা হয়ে যাচ্ছে। প্রিয়ন্তী পার্পল কুইন সেজে বসে আছে। অবন্তী দেখেই হা হয়ে রইল। আজ তো জিজু জ্ঞান হারাবে রে। বোন তাড়াতাড়ি চল, তাড়াতাড়ি না গেলে আমি জ্ঞান হারাবো ওর লাল চোখ দেখে। আলিফ প্রিয়ন্তীকে দেখে বসা থেকে উঠে দাঁড়ালো। ওয়াও, পার্পল কুইন! গাঢ় বেগুনি রঙের সাইড কাট হাই নেক কুর্তি, ব্ল্যাক জিন্স, চোখে কাজল আর ঠোঁটে বেগুনি লিপস্টিক। সিম্পল বিউটিফুল। আলিফ বলল, লুকিং প্রিটি। থ্যাঙ্কস। প্রশংসা করে পরে করিস, এখন চল। ভাই, পেটে ইঁদুররা বেলি ডান্স দিচ্ছে। অবন্তী ফিক করে হেসে দেয়। নাইস স্মাইল। প্রশংসায় পড়ে গেল বন্ধু। চলো রেস্টুরেন্টে, নইলে তোর পেটের ইঁদুররা বেলি বাদ দিয়ে ল্যাপ ডান্স শুরু করে দিবে। বিশ্রী অবস্থা হয়ে যাবে তখন। সবাই হেসে ওঠে আলিফের কথায়। রাইহান একটু রাগ নিয়ে বলে, তোকে পরে দেখছি, এখন আগে খেয়ে নেই, তারপর চল। আলিফ প্রিয়ন্তীর পাশে বসে ওর সাথে কথা বলছে। হঠাৎ একটা বাদামি রঙের বিদেশি পাপি কুকুর দৌড়ে এসে আলিফের কোলে উঠে গেল। আলিফ কুকুরটাকে আদর দিতে দিতে বলল, রকি মাই বেবি, তুমি এখানে কেন? কার সাথে এসেছো বেবি? আরিয়ান খান। দাদু ভাই? একা একা ডেট করছো? তাই ভাবলাম আমি জয়েন করি। দাদু, ইয়ে মানে আমি বলতাম। থাক, আর বলতে হবে না তোর, আমরাই এসে গেছি। ব্রাউনি, তুই ওর কোলে গিয়েছিস কেন? আমাদেরও কিছু বলেছে? আয় আমার কোলে, কুইক। ব্রাউনি এক লাফে চলে গেল আরিয়ান খানের কোলে, আর অন্যদিকে মুখ ফিরিয়ে রইল। প্রিয়ন্তী এনজয় করছে কিউট মোমেন্টটা। আলিফ উঠে গিয়ে ব্রাউনিটার দিকে ইশারা করলো কোলে আসতে, কিন্তু একবার তাকিয়ে আবারও অন্যদিকে ফিরে গেল। আলিফ ঠোঁট উল্টে বলল, আচ্ছা সরি দুজনকেই, ভুল হয়ে গেছে আমার। ব্রাউনি এক হাত দিয়ে আরমান খানকে গোতা দিয়ে মাফ করে দেওয়ার জন্য। এত কিউট লাগছিল দেখতে, প্রিয়ন্তীর মন চাচ্ছিল কোলে নিয়ে আদর করতে। আরিয়ান খান বলে উঠল, একমাত্র তোর জন্য এই বাদরটাকে কিছু বলতে পারি না। আচ্ছা যা, মাফ করে দিলাম। কথাটা হচ্ছে, ব্রাউনি আবার লাফ দিয়ে চলে গেল আলিফের কাছে। আলিফ দাদু আসো তো, এই যে প্রান্তি ও হলো। আরিয়ান খান বলল, নাথ বউ, মাশাল্লাহ, ভারী মিষ্টি মেয়ে। প্রিয়ন্তী উঠে গিয়ে পায়ে হাত দিয়ে সালাম করলো। আরিয়ান খান চরম অবাক, এ যুগে এমন মেয়েও আছে। নিনিতা আস্তে করে মুখ ভেটকি দিয়ে বলে উঠল, খ্যাত কোথাকার! এই 2021-এর কেউ পায়ে হাত দিয়ে সালাম করে? করে অতিরিক্ত লক্ষ্মী মেয়েরা। চুপচাপ এখানে থাক। নিনিতা রাগ করে বসে রইল। দাদু মন থেকে অনেক দোয়া করে দিল প্রিয়ন্তীকে। তারপর সবাই একসাথে ডিনার করলো। প্রিয়ন্তীর দাদুকে অনেক পছন্দ হয়েছে, আর দাদুরও। অবন্তী প্রিয়ন্তী বিদায় নিয়ে চলে গেল। দাদু আলিফকে বলেছে, এতদিনে আমার মন মতো একটা সঙ্গী পেলাম। এক্সকিউজ মি, শি ইজ মাইন। আরিয়ান খানও বলে উঠল, আই নো, বাট কার সাথে বেশি হবে সেটাই দেখা যাক। সবাই মিলে হেসে দিল একসাথে। নিনিতা বলে উঠল, এই যে বুড়ো, আমাকে ছেড়ে অন্যদিকে কেন নজর? আরিয়ান খানও বলল, একটু ওয়েদার চেঞ্জ করছি আর কি। হাসির রোল পড়ে গেল ওদের মাঝে। দাদু চলো, তোমার মেডিসিন নিতে হবে। আরিয়ান খান নিনিতাকে বলল, বাই জানেমান। যাও যাও, নতুন আবহাওয়ার মতো। আরিয়ান খানও বলল, রাগলে কিন্তু অনেক সুইট লাগে তোমাকে। নিনিতা গলে গেল, তুমি না দাদু। গুড বাই হিরো। দাদু গাড়িতে উঠে বসলো। আলিফ পাশে বসতেই দাদু আলিফকে চোখ মেরে বলল, দেখলি কত সহজে গলিয়ে ফেললাম। সেলুট বস, তুমি তো আমার গুরু। এই শিষ্যকেও শিক্ষা দিও নতুন প্রেম। ঠিক আছে বৎস। ব্রাউনি আর দাদু হাই ফাই করলো। আলিফ বলল, আচ্ছা দাদু, এবার বলো তো, তোমাকে কে বললো এগুলো? কে আবার? তোর বন্ধুরা আছে না, আমাকে একদম ভিডিও করে পাঠিয়েছে। ওয়াও,
কি সুন্দর করে প্রপোজ করলি, একদম দাদুর মতো হয়েছিস। যাও দাদু, লজ্জা পেয়ে গেল। দেখলি ব্রাউনি, তোর বাবা আবার লজ্জাও পায়, হাহা। অবন্তী বলে উঠল, ভান্ডুবি, চল আজ তুই আর আমার সাথে থাকিস রাতে, সারা রাত জমিয়ে আড্ডা দিব। প্রিয়ন্তী বলে উঠল, আজ মনটা কেমন যেন ভালো নেই রে। মন চাই সরোগেট মাদার হই রেশমার, কিন্তু ওরা যে খারাপ। জানি কাজটা অনেক মহান, করলে আল্লাহ খুশি হবেন, কিন্তু এই কিন্তুটাই মাথায় রাখবি সব সময়। আর এইসব চিন্তা করবি না। এখন আর তুই একা নেই, আলিফ ভাইয়া আছে। তাই এমন কিছু করিস না যাতে করে তোদের সম্পর্কে ইফেক্ট পড়ে। প্রিয়ন্তী অবন্তীকে জড়িয়ে ধরে বলল, জানিস এরকম আমিও ভাবছিলাম, আর এমনটা কেউ বলুক সেটাও চাচ্ছিলাম। তুই আমার জীবনে আল্লাহর হলি ব্লেসিং। লাভ ইউ মাই বেস্টি। অবন্তী বলে উঠল, আমার জানটা। এখন বাসায় যা, আর হ্যাঁ, সাবধানে থাকিস। প্রিয়ন্তী বলে উঠল, তুইও সাবধানে যাস। ফুচকা দেখে আবারও নেমে যাস না রাস্তায়। আঙ্কেল ওকে একদমই বাসায় দিয়ে আসবেন। ড্রাইভার বলে উঠল, ঠিক আছে মামুনি, কিন্তু ওকে বলো আমাকে ইমোশনাল ব্ল্যাকমেল করে ঠিকই নেমে যায় ও। প্রিয়ন্তী অবন্তীর কানটা টেনে বলল, বাসায় ঢুকেই কল দিবি আমাকে, ফাজিল মেয়ে। বাই। প্রিয়ন্তী রুমে ঢুকছিল আর শুনতে পেল সাহিল, রেশমা এবং চাচি মিটিং করছে। আড়ালে দাঁড়িয়ে পড়ল, দেখো রেশমা, তুমি যে করে হোক প্রিয়ন্তীকে রাজি করাও, না হলে আমার প্ল্যানটা ভেস্তে যাবে। কিসের প্ল্যান? ওর পেটে আমার বাচ্চা এলো, যে কোনো ভাবে আমি ওকে বিয়ে করে তারপর ওর সম্পত্তির মালিক হয়ে যেতাম। ও তো রাজি হয় না। সাহিল বলে উঠল, প্রথমে তো বিয়ের কথাই বললাম, তাতেও রাজি হলো না। এরপর চাইলাম ধর্ষণ করতে, এখন সেই রাস্তাটাও বন্ধ। এখন একটাই উপায় আছে। কি? সরোগেট মাদার হতে রাজি করাবে ওকে। তারপর ওর পেটে বাচ্চা আসলে পুলিশ কেস করে দিব যে আমার সাথে সম্পর্ক করে পেটে বাচ্চা এসেছে, কিন্তু এখন বিয়ে করছে না। তখন দেখবে পুলিশরা বিয়ে দিয়ে দিবে আমাদের, আর তারপর সব সম্পত্তি আমাদের। ইয়েস, ওর সাথে ভালো ব্যবহার করতে হবে, যাতে বুঝতে পারে আমরা ভালো হয়ে গেছি। আর তারপর ওকে সরোগেট মাদার হবার প্রস্তাব দিব। ওর মন অনেক ভালো, তখন দেখবি রাজি হয়ে যাবে। রেশমা বলে উঠল, ওহ মা, প্ল্যানটা কাজ করলে আমরা কিন্তু মালামাল হয়ে যাব। এতদিন তো আমার বাচ্চা না হওয়া আর শ্বশুর শাশুড়ির খারাপ আচরণের অভিনয় করছিলাম, আমিই তো ওদের বৃদ্ধাশ্রমে পাঠালাম। একসাথে সবাই হেসে উঠল। প্রিয়ন্তীর মনে হচ্ছে পায়ের নিচের মাটি নেই, মুখ চেপে ধরে কাঁদছে। দৌড়ে রুমে চলে গেল। এত জঘন্য হতে পারে মানুষ? আমি কি ক্ষতি করেছি এদের? আলিপ রাত 1টার দিকে ঘুম থেকে লাফিয়ে উঠল। মনে হচ্ছে প্রিয়ন্তীর কিছু হয়েছে। কল দিল। প্রিয়ন্তী তখনও কাঁদছিল। আলিপের কল দেখে একটু স্বাভাবিক হলো, তবুও ধরা গলায় বলল, আপনি ঘুমাননি এখনো? কি হয়েছে তোমার? তুমি ঠিক আছো তো? কাঁপা কাঁপা কণ্ঠে বলল, হ্যাঁ। মনে হচ্ছে না, ভিডিও কল দিচ্ছি, পিক করো। প্রিয়ন্তী তাড়াতাড়ি করে ওয়াশরুমে গিয়ে চোখে পানি দিয়ে এলো, তবুও চোখ মুখ ফোলা যায়নি। আলিপ প্রিয়ন্তীর মুখটা দেখে বুঝে যায় সামথিং রং। কি হয়েছে আমার কলিজা, বলবে আমাকে? প্রিয়ন্তী আলিপের আদুরে কণ্ঠ শুনে কান্না বেড়ে যায়। কেঁদে কেঁদেই বলে, আমি বলতে পারবো না। আচ্ছা ঠিক আছে, কান্না থামাও আর বেডে যাও। বেডে গিয়ে বসলে কেন? শুয়ে পড়ো, আমার সামনে ঘুমাবে তুমি। কল কাটবে না? না, সারাটা রাত অন থাকবে। আলিপ প্রিয়ন্তী একে অপরকে দেখতে দেখতে ঘুমিয়ে যায় ফোনটা অন রেখে। খুব সকালে ঘুম ভেঙে যায় আলিফের। প্রিয়ন্তীর মুখে সকালের মিষ্টি রোদ লেগে আছে। এত সুন্দর লাগছে রোদের সোনালি কিরণের জন্য। মনে হচ্ছে সদ্য ফোটা এক সোনালি ফুলের কলি। আলিফ এক ধ্যানে তাকিয়ে রইল। কি আছে এর মাঝে? আমাকে এত কেন টানে ওর দিকে? মন চাই একদম বুকের মধ্যে পুরে রাখি আমার ঘুম পরিটাকে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করবেন, আর গল্পটির পরবর্তী অংশ পেতে হলে আমাদের সাথেই থাকবেন। গল্পটি ছোট্ট একটি গল্প।
ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।